আসসালামু আলাইকুম, শুভ বিকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বাংলাদেশের সবচেয়ে বড় মেডিকেল অনলাইন প্ল্যাটফর্ম এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। এক্সিস মেডিকেল স্কুল সে প্রথম থেকে আয়োজন করে চলেছে দেশসেরা সকল লিজেন্ডারি মেন্টরের ক্লাস। আর তারই ধারাবাহিকতায় আসন্ন তৃতীয় প্রফেশনাল পরীক্ষাকে সামনে রেখে এক্সিস মেডিকেল স্কুলে শুরু হয়েছিল প্যাথোলজি রিটেন সেশন সিরিজ। দেখতে দেখতে গুটি গুটি পায়ে আমরা চলে এসেছি সিরিজের একদম লাস্ট পর্যায়ে। আজকে সিরিজের লাস্ট সেশনের টপিকটি হচ্ছে ক্লিনিক্যাল প্যাথোলজি। আমাদের এই পুরো সেশন জুড়ে পাশে ছিলেন শুধু নেপাল থেকে দিবেশা ভাইয়া। ভাইয়া অধ্যয়নরত আছেন রংপুর মেডিকেল কলেজের পঞ্চম বর্ষে। আর শেষ পর্বে সঞ্চালনায় আছি আমি ফারজানা সুলতানা শান্তা, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, সেশন 2016-2017। তাহলে চলুন আর দেরি না করে ভাইয়ার কাছে চলে যাওয়া যাক। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম শান্তা আপু। আমি ভালো আছি এবং আশা করতেছি যে তুমি ভালো আছো এবং সবাই অডিয়েন্স যারা আমাদেরকে দেখতেছেন সবাই ভালো আছেন। উম, এই সেশনটা শুরু করার আগে আমি ধন্যবাদ দিতে চাই অ্যাক্সিস মেডিকেল পরিবারকে এবং সকল ছোট ভাই বোনদেরকে যারা এই সেশনটা দেখতেছেন। এন্ড হচ্ছে যে আজকে হচ্ছে আমি এর আগে 11টা ক্লাস নিয়ে ফেলছি, আজকে 12তম ক্লাস, আজকে 12th ক্লাস। তো আজকে শেষ ক্লাস। আজকে ক্লাস সহ হচ্ছে জেনারেল প্যাথোলজি, তারপর হেমাটোলজি, সিস্টেমিক প্যাথোলজি এন্ড ক্লিনিক্যাল প্যাথোলজি কভার করছি, মানে সম্পূর্ণ প্যাথোলজি কভার করছি। এটা রিটেন সেশন ছিল, আমি বেসিক্যালি হচ্ছে রিটেন কোয়েশ্চেন গুলা ডিসকাস করছি এবং সাথে সাথে ভাইবার জন্য ইম্পর্টেন্ট জিনিসগুলাও বলছি এবং কনসেপচুয়াল জিনিসগুলাও বলছি। আশা করি যে আমার এই সেশন করে আজকে এই সেশন করে এবং পূর্ব সেশন গুলা করে আমার ছোট ভাই বোনদের যারা যারা এই সেশন দেখছেন তাদের জন্য উপকার হয়েছে এবং লাভ হয়েছে। উম, তো আজকে লাস্ট সেশন, আজকে প্যাটার্নটাই লাস্ট সেশনদের মতোই থাকবে, যেমন হচ্ছে যে আমরা পাস কোশ্চেন গুলা নিয়ে আসছি, যেগুলো হচ্ছে ইউনিভার্সিটি কোশ্চেন, কোশ্চেন ব্যাংক থেকে তোলা, এন্ড শান্তা আপু আমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে এন্ড আমি ওইটার অ্যান্সার দিব। তো আর দেরি না করে আমরা শুরু করতে পারি। আপু তুমি প্রশ্ন জিজ্ঞাসা করো। জি ভাইয়া। ভাইয়া, ক্লিনিক্যাল প্যাথোলজি থেকে দেখা যায় আমাদের সবসময় স্যার ম্যামরা কোশ্চেন জিজ্ঞেস করেন ভাইভাতে, আবার হচ্ছে আমাদের রিটেনও কোশ্চেন করতে হয়, তো এই টপিকটা আসলে একটু গুরুত্বপূর্ণই। ভাইয়া, আমাদের হচ্ছে ক্লিনিক্যাল প্যাথোলজি থেকে যেটা সবচেয়ে বেশি আমাদের কোশ্চেন করা হয় সেটা হচ্ছে ডায়াবেটিক্স মেলাইটাস। তাহলে ভাই আমরা ডায়াবেটিক্স মেলাইটাস দিয়ে শুরু করি, কি বলেন? আচ্ছা, আমি ডায়াবেটিস মেলাইটাস এর কিছু ব্রিফ কথাগুলা বলি আগে। মানে এর কোশ্চেন আসতে পারে ক্লিনিক্যাল প্যাথোলজি সেকশনে, যেটা গ্রুপ ডি হিসাবে থাকে মনে হয় প্যাথোলজি রিটেন পেপারে। তো হোয়াট ইজ ডায়াবেটিস মেলাইটাস অর ডিফাইন ডায়াবেটিস মেলাইটাস, এই মতো কোয়েশ্চেন গুলো আসতে পারে। অর রাইট দ্য WHO ক্রাইটেরিয়া ফর ডায়াগনোজিং ডায়াবেটিস মেলাইটাস, এভাবে আসতে পারে। অর জি হোয়াট আর ভাইয়া। দ্য কমপ্লিকেশন অফ ডায়াবেটিস মেলাইটাস, এগুলো আসতে পারে। এবং সাথে সাথে ডায়াবেটিস মেলাইটাসের সাথে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো, যেমন হোয়াট ইজ গ্লাইকোসিউরিয়া, হোয়াট ইজ হোয়াট ইজ হাইপারগ্লাইসিমিয়া সাইন গ্লাইকোসিউরিয়া, এগুলা প্রশ্ন আর শর্ট নোট হিসাবে আসতে পারে। আর হিমোগ্লোবিন A1C, ডায়াবেটিক কেটোএসিডোসিস, এগুলো আসতে পারে। তো আমি আজকে সম্পূর্ণভাবে একটা ব্রিফ আপনাদেরকে আলোচনা করব। তো যদি ডায়াবেটিসের ডেফিনিশনটা বলি, তখন diabetes can be defined as a syndrome complex consisting of persistent hyperglycemia, character due to absolute or relative deficiency of insulin। মানে হচ্ছে যে এই ডায়াবেটিসে একটা হাইপারগ্লাইসেমিয়া মতো কন্ডিশন থাকবে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে আইদার কমপ্লিট ডেফিসিয়েন্সি অফ অ্যাবসলিউট ইনসুলিন, দ্যাট ইজ অ্যাবসলিউট ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন থাকবে, অর রিলেটিভ ডেফিসিয়েন্সি, মানে হচ্ছে ইনসুলিন আছে বাট ইট ইজ নট সাফিসিয়েন্ট টু স্টিমুলেট দ্য রিসেপ্টরস, মানে হচ্ছে রিসেপ্টরের সেন্সিটিভিটিটা কমে গেছে, রিসেপ্টরকে স্টিমুলেট করার জন্য আরো বেশি কোয়ান্টিটি অফ ইনসুলিন লাগতেছে, তাকে বলা হয় রিলেটিভ ইনসুলিন ডিফিসিয়েন্সি। তো এটা ছিল ডায়াবেটিসের ডেফিনেশন। আমি আবার রিপিট করতেছি, ডায়াবেটিস ক্যান বি ডিফাইন্ড অ্যাজ syndrome complex characterized by persistent hyperglycemia due to absolute or relative deficiency of insulin। তো এটা ছিল ডায়াবেটিস। এখন ডায়াবেটিসের একটু সাইন্স এন্ড সিমটম গুলা বলি। ক্লাসিক্যাল সাইন এন্ড সিমটম যেগুলো আছে ওগুলা হচ্ছে পলিডিপসিয়া, পলিফেজিয়া, পলিইউরিয়া এন্ড ইনক্রিজড ওয়েট লস অলং উইথ উইকনেস। মানে হচ্ছে পলিডিপসিয়া মানে বেশি করে পিপাসা লাগবে,
পলিফেজিয়া মানে হচ্ছে বেশি করে খিদা লাগবে, এবং পলিউরিয়া মানে হচ্ছে বেশি করে পেশাব লাগবে। এন্ড হচ্ছে এই তিনটা যে ইনক্রিজ ওয়েট লস হবে। মানে যারা ডায়াবেটিসে সাফার করতেছে তাদের ওয়েট লস তাড়াতাড়ি খুবই অ্যাবনর্মালি হবে। মানে দেখা গেছে যে 6 মান্থে মোর দ্যান 10% অর মোর দ্যান 5 কেজি লস হয়ে গেছে। তো তখন আমরা মার্ক ওয়েট লস বলবো। তো এইগুলা ছিল ক্লাসিক্যাল সিমটম। এই ক্লাসিক্যাল সিমটম সাথে সাথে সিমটম দুটো কমপ্লিকেশনও থাকতে পারে। তো যখন আমার কমপ্লিকেশনটা ডিসকাস করব তখন আমি কমপ্লিকেশনের সিমটম ফিচার গুলা বলে দিব। তো এখন হচ্ছে যে আমি হচ্ছে ডেফিনিশন জিজ্ঞাসা করছি, সরি ডেফিনিশনটা বলছি, এবং হচ্ছে যে সাইন সিমটমটা বলছি। এখন একটু ক্লাসিফাই করি। যদি ক্লাসিফাই করতে হয় তখন আমি চারটা ভাবে ক্লাসিফাই করতে পারি। নাম্বার 1 হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস অর জুভিনাইল অনসেট ডায়াবেটিস মেলাইটাস অর ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস আইডিডিএম, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস অর নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস or adult onset diabetes mellitus, number 2। নাম্বার 3 টা হচ্ছে যে gestational diabetes mellitus, and নাম্বার 4 টা হচ্ছে যে diabetes mellitus associated with other secondary pathologies, যেখানে সবচেয়ে কমন হচ্ছে প্যানক্রিয়াটাইটিস, তারপর কুসিং সিনড্রোমস, হাইপার হাইপারথাইরয়েডিজম অর থাইরোটক্সিকোসিস, সাথে সাথে হচ্ছে যে আম, অ্যাক্রোমেগালি, এন্ড হচ্ছে গ্লুকাগন সিক্রেটিং টিউমার, দ্যাট ইজ গ্লুকাগোনোমা। তো এগুলার সাথে অ্যাসোসিয়েটেড হবে। মানে আমি বললাম যে সেকেন্ডারি ক্ষেত্রে নাম্বার 1 প্যানক্রিয়াটাইটিস, এন্ড নাম্বার 2 হচ্ছে এন্ডোক্রাইন ডিসঅর্ডার গুলা। এর সাথে সাথে আরো অনেক ড্রাগ গুলা আছে, যেমন কর্টিকোস্টেরয়েড আছে, ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস লাইক এজাথায়োপ্রিন আছে, এনএসএআইডি আছে। তো এগুলাও ডায়াবেটিস কে ট্রিগার করতে পারে। তো এখন আর একটা একটা সিনড্রোম আছে, ডিডমোয়েড সিনড্রোম অর উলফ্রাম সিনড্রোম, DIDMOAD। মানে DI মানে হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস, DM মানে হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, OA মানে হচ্ছে অপটিক অ্যাট্রোফি, এন্ড এন্ড D মানে হচ্ছে ডিফারেন্স। তাই DIDMOAD, ডিডমোয়েড সিনড্রোম অর উলফ্রাম সিনড্রোম এর কনস্টিটিউশন হিসাবেও আসতে পারে। তো এগুলা ছিল সেকেন্ডারি ডায়াবেটিস গুলা। তো আমি ক্লাসিফাই আবার করতেছি। নাম্বার 1 হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস অর ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, নাম্বার 2 হচ্ছে টাইপ 2 অর নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, নাম্বার 3 হচ্ছে গেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, এন্ড নাম্বার 4 টা হচ্ছে সেকেন্ডারি ডায়াবেটিস মেলাইটাস সেকেন্ডারি টু আদার প্যাথোলজিস। যেখানে আমি হচ্ছে প্যানক্রিয়াটাইটিস বললাম, প্যানক্রিয়াটাইটিস এবং কুসিং সিনড্রোম বললাম, হাইপার থাইরোটক্সিকোসিস বললাম, সাথে সাথে হচ্ছে অ্যাক্রোমেগালি বললাম, গ্লুকাগোনোমা বললাম। তো এগুলো ছিল ক্লাসিফিকেশন। এখন আসি একটু আপনাদেরকে হচ্ছে জিজ্ঞেস করা যেতে পারে যে স্টেট দ্য ডিফারেন্স বিটুইন টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস এন্ড টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। এটা খুবই কমন, এটা রিটেনেও আসতে পারে এবং ভাইভাতেও জিজ্ঞেস করা হতে পারে যে ডিফারেন্স বিটুইন ডায়াবেটিস টাইপ 1 এন্ড টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। তো টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস যেটা হচ্ছে ওটা আমি এখন ডিফারেন্স গুলা বলতেছি। নাম্বার 1 ডিফারেন্স, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসে হচ্ছে অ্যাবসলিউট ডিফিসিয়েন্সি অফ ইনসুলিন থাকবে, এন্ড টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে রিলেটিভ ডিফিসিয়েন্সি অফ ইনসুলিন থাকবে। নাম্বার 1। নাম্বার 2 টা হচ্ছে যে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসটা হচ্ছে juvenile onset, that is it starts at early age, and type 2 diabetes mellitus হচ্ছে it starts as old age। টাইপ 3 টা হচ্ছে অটো ইমিউন প্রিডিসপোজিশন থাকবে, এন্ড টাইপ 2 হচ্ছে যে একটা জেনেটিক একটা ফ্যামিলি হিস্ট্রি এন্ড জেনেটিক প্রিডিসপোজিশন থাকবে। থার্ড ডিফারেন্সটা হচ্ছে যে এফেক্টেড টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস ক্ষেত্রে এফেক্টেড গুলা হচ্ছে লিন এন্ড থিন অর ম্যালনিউট্রিটেড থাকতে পারে, বাট ফর টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস এফেক্টেড গুলা ওবিস থাকবে। তারপরে আসি যে তারপরে ডিফারেন্সটা হচ্ছে যে অ্যান্টিবডি ক্যান বি ফাউন্ড ইন কেস অফ টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, whereas অ্যান্টিবডি ইজ অ্যাবসেন্ট ফর টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। মানে অ্যান্টিবডি এসে যদি করি, and complications like ketoacidosis is common in case of type 1 diabetes mellitus, and it is uncommon in case of type 2 diabetes mellitus। তো এটা ছিল ডিফারেন্স বিটুইন টাইপ 1 and টাইপ 2 diabetes mellitus।
তো এখন আমি ডেফিনিশন বললাম, ক্লাসিফিকেশন বললাম, এবং হচ্ছে যে ফিচার সিমটমস গুলা বললাম, ডিফারেন্স বিটুইন টাইপ 1 এন্ড টাইপ 2 বললাম। এখন আসি একটু কমপ্লিকেশনস। কমপ্লিকেশনস মধ্যে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, অ্যাকিউট এন্ড ক্রনিক কমপ্লিকেশনে ভাগ করতে পারি। অ্যাকিউট মধ্যে আমরা কিছু পাচ্ছি, যেমন হাইপোগ্লাইসেমিক কমা, যেটা সবচেয়ে কমন। নাম্বার 2 টা হচ্ছে যে ডায়াবেটিক কিটোএসিডোসিস। নাম্বার 3 টা হচ্ছে যে হাইপারগ্লাইসেমিক হাইপার অসমোলার স্টেট। নাম্বার 4 টা হচ্ছে যে এইচএসএস। এইচএসএস দ্যাট ইজ হাইপারগ্লাইসেমিক হাইপার অসমোলার স্টেটটা হচ্ছে নতুন টার্ম একটা, যেটা রিসেন্টলি ইন্ট্রোডিউস হয়েছে। এর আগে এটাকে হচ্ছে এইচএচএনকে এন্ড এইচওএনকে বলতো, হাইপারগ্লাইসেমিক হাইপার অসমোলার নন কিটোটিক কমা অর কিটোটিক কমা, এভাবে করা হয়েছে। কিন্তু এখন হচ্ছে চেঞ্জ করা হয়েছে। তো এখন বলা হয় এইচএসএস, হাইপার অসমোলার হাইপারগ্লাইসেমিক হাইপার অসমোলার স্টেট। এন্ড নাম্বার 4 টা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডোসিস। তো এটা ছিল যে কমপ্লিকেশনস অফ, মানে এটা ছিল অ্যাকিউট কমপ্লিকেশন গুলা। এখন ক্রনিক কমপ্লিকেশনটা আসি। ক্রনিক কমপ্লিকেশন মধ্যে আমরা হচ্ছে ম্যাক্রোভাস্কুলার আর মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন মধ্যে ভাগ করে দিতে পারি। ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন গুলা হচ্ছে যে যে ইসকেমিক হার্ট ডিজিজ লাইক কোরোনারি আর্টারি ডিজিজ, সেরেব্রোভাস্কুলার ডিজিজ লাইক স্ট্রোক, এন্ড হচ্ছে যেটা স্ট্রোক করে, এন্ড পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ লাইক বর্জেস ডিজিজ। এটা ছিল ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন। এন্ড মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশনের মধ্যে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি এবং ডায়াবেটিক নিউরোপ্যাথি, এই তিনটা আমরা পাই। তো এগুলা ছিল কমপ্লিকেশন। তো মোটামুটি ডায়াবেটিসে এগুলা কোশ্চেনই আসবে, ডিফাইন ডায়াবেটিস, ক্লাসিফাইড ডায়াবেটিস, তারপর হচ্ছে যে রাইট দ্য ডিফারেন্ট কমপ্লিকেশনস অফ কমপ্লিকেশন অফ। ডায়াবেটিস। হ্যাঁ, তারপর আসবে যে ডিফারেন্স বিটুইন টাইপ 1 এন্ড টাইপ 2 ডায়াবেটিস, এগুলা আসবে। তবে এখন একটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। Write the WHO criteria of diagnosing diabetes mellitus, or how will you diagnose diabetes mellitus, or how will you confirm diabetes mellitus, or write the procedure for OGTT, or what is OGTT, এভাবে আসতে পারে। তো এখন জি একটু ভাই। OGTT কথাটা বলি। OGTT মানে হচ্ছে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, ফুল ফর্মটা হচ্ছে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। এখন যদি আর একটু ডেফিনেশনটা বলি ওজিটিটি, তখন ডেফিনেশনটা বলবো যে OGTT can be defined as endogenous insulin response to physiological glucose challenge. আমি আবার রিপিট করতেছি, endogenous insulin response to physiological glucose challenge. This is called as OGTT. OGTT definition মানে হচ্ছে এন্ডোজিনাসলি ইনসুলিনের রেসপন্সটা কেমন, মানে আমাদের প্যানক্রিয়াসটা কিভাবে ইনসুলিন প্রডিউস করতেছে as per the condition demanded by our body which is induced by increasing glucose level। তো ওইটা হচ্ছে ওজিটিটি। তো আমি একটু ওজিটিটি ব্রিফ ব্রিফলি প্রসিডিউর এবং হচ্ছে যে ফাইন্ডিং গুলা বলি একটু। জি ভাইয়া বলুন। যেহেতু এটা কোয়েশ্চেন হিসাবে আসতে পারে যে ডিফাইন ওজিটিটি or রাইট দ্য প্রসিডিউর ফর ওজিটিটি। তো নম্বর 1 কিছু প্রিকশন গুলো আছে। প্রিকশন গুলার মধ্যে আমি বলবো পেশেন্টকে যারা ওজিটিটি করতেছে যে লাস্ট 3 ডেজ নন রেস্ট্রিক্টেড নর্মাল কার্বোহাইড্রেট ডায়েট খাবে। মানে হচ্ছে যে ডায়েট খাচ্ছে নর্মালি, রাইস আছে, পটেটো আছে, তারপর আর কি ডাল আছে, তারপর হচ্ছে মাংস আছে, মানে নর্মাল একটা ডায়েট, ওটাই খাবে। লোকগুলা কি করে নেয় যে ধরে যে 3 দিন পরে ওজিডিটি হবে, তো লোকগুলা জানে বুঝে একটু কমায় নেয় সুগারটা। তো এটা জি করলে ভাই। তো একটা তো এটা করলে তো অবশ্যই রেজাল্টটা একটু ফলস আসবে, মানে কম গ্লুকোজ লেভেল আসবে। তো এটা করা যাবে না। হ্যাঁ, মানে এটা ভাইয়া সে বলতে হবে। যেরকম ডায়েট নিত সেরকম ভাবে স্বাভাবিকভাবে তার ডায়েট চার্টটা হবে, মানে হ্যাঁ, আগে যা নরমাল এক্স্যাক্টলি। খেতো তাই খেতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তো জি ভাইয়া। লাস্ট স্পেশালি লাস্ট 3 ডেজ ভিতরে নন রেস্ট্রিক্টেড কার্বোহাইড্রেট ডায়েট নম্বর 1। নম্বর 2 হচ্ছে টেস্টের একদিন আগে মিনিমাম 8 আওয়ার্স, 8 to 10 আওয়ার্স বলা হয়, মিনিমাম 8 আওয়ার্স ওভারনাইট ফাস্টিং এ থাকতে হবে। এবং সকাল সকালে যায় মানে সেন্টারে, ওই যেখানে ব্লাড টেস্ট হবে, সাধারণত হসপিটাল আর ল্যাবরেটরিতে হবে। তো ওখানে যে হচ্ছে আগে 30 মিনিট একটু রেস্ট করতে হবে।
এন্ড তারপর ব্লাড দিতে হবে। এটা করলে মানে আর এটা ইনশিওর করতে হয় যে পেশেন্ট কোনো স্ট্রেসে নাই আর ফিজিক্যাল এক্সারসাইজ অত সিভিয়ার নাই। কারণ হচ্ছে যে এটা ফলস রেজাল্ট প্রডিউস করতে পারে, হাইপোগ্লাইসিমিয়া মতো কিছু রেজাল্ট গুলা প্রডিউস হয়ে যেতে পারে। তো এটা ছিল উম, যে কিছু প্রিকশন গুলা। তারপর প্রসিডিউর গুলা বলি। প্রসিডিউরটা কি হবে, যখন পেশেন্ট আসবে তখন 30 মিনিট রেস্ট করায় আমি একটু ব্লাড ড্র করব পেশেন্টের, মানে আমি ও ব্লাড ড্র করে তারপর ওখানে আমরা ফাস্টিং ব্লাড গ্লুকোজটা অ্যাসেস করব। ক্যালোরিমিটার দিয়ে করতে পারি, আর আরো অ্যাডভান্সড মেথড গুলো আছে, ওগুলা দিয়ে করতে পারি। তারপরে আমরা হচ্ছে 75 গ্রাম অফ গ্লুকোজ ইন 200 ml অফ ওয়াটার খাইতে দিব পেশেন্টকে, এন্ড রেস্টে থাকতে বলবো। এন্ড তারপরে 2 আওয়ার্স পরে আমরা এই টেস্টটা আবার ব্লাড ড্র করে ওইটা রিপিট করব। ওই ব্লাড ড্র করে আমরা আবার গ্লুকোজ লেভেলটা এস্টিমেশন করব। তো আমরা হচ্ছে মানে দুইখানে ব্লাড গ্লুকোজ এস্টিমেশন পাচ্ছি। নাম্বার 1 হচ্ছে ফাস্টিং স্টেটে, আর নাম্বার 2 হচ্ছে 2 আওয়ার্স আফটার গ্লুকোজ লোডে। তো এটা ছিল প্রসিডিউর। এখন একটু রিজাল্ট গুলা বলি। জি ভাইয়া বলুন। হ্যাঁ, নর্মাল ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেলটা হচ্ছে যে 3.6 টু লেস দেন 6.1 মিলিমোল পার লিটার। তো এটা ছিল নর্মাল ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল। তো এখন ডায়াবেটিক আমরা কখন বলবো, যে when ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল ইজ মোর দেন 7 মিলিমোল পার লিটার, তখন আমরা ফাস্টিং স্টেটে ডায়াবেটিক বলবো। 7 মিলিমোল পার লিটার আর 126 মিলিগ্রাম পার ডেসিলিটার। এবং 2 আওয়ার্স আফটার গ্লুকোজ লোডেড নর্মাল ব্লাড গ্লুকোজ লেভেলটা হচ্ছে লেস দেন 7.8 মিলিমোল পার লিটার, और ধরা যায় যে লেস দেন 140 মিলিগ্রাম পার ডেসিলিটার। এন্ড আমরা ডায়াবেটিক কখন বলবো, আফটার 2 আওয়ার্স অফ গ্লুকোজ লোড, যখন লেভেল মোর দেন ইকুয়াল টু 11.1 মিলিমোল পার লিটার অর 200 মিলিগ্রাম পার ডেসিলিটার হবে। তো এটা ছিল ডায়াবেটিস। তো আমি আবার ডায়াবেটিসটা ডায়াগনোসিস কিভাবে করবো। নাম্বার 1 হচ্ছে ক্লাসিক্যাল সাইন এন্ড সিমটম, যে পোলিডিপসিয়া, পলিফিজিয়া, পলিইউরিয়া এন্ড ইনক্রিজ ওয়েট লস। সাথে সাথে আমরা পজিটিভ ফাইন্ডিং ফ্রম ওজিডিটি, দ্যাট ইজ fasting blood glucose more than 7 millimole per liter or 126 milligram per deciliter, or হচ্ছে যে blood glucose after 2 hours after glucose load হচ্ছে more than equal to 11.1 millimole per liter or more than equal to 200 milligram per deciliter। একটা ফর্মুলাটা কি হচ্ছে যে মিলিমোল পার লিটারকে মিলিগ্রাম পার ডেসিলিটারে কনভার্ট করার জন্য স্পেসিফিক্যালি ফর গ্লুকোজের ক্ষেত্রে আমরা 18 দিয়ে মাল্টিপ্লাই করব। জি ভাইয়া। মানে মানে হচ্ছে 1 মিলিমোল পার লিটার ইকুয়ালস টু 18 মিলিগ্রাম পার ডেসিলিটার হবে। তো এটা ছিল যে আমার আমি যেটা বললাম ইন্টারপ্রিটেশন ফর ওজিডিটি। আরেকটা স্টেট আছে, যদি ফাস্টিং লেভেলটা মানে ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ এন্ড ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, দুইটা নাম আছে। ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজের ক্ষেত্রে ফাস্টিং ব্লাড গ্লুকোজটা থাকবে 6.1 to 6.9 মিলিমোল পার লিটার, whereas the blood glucose level after 2 hours of glucose load থাকবে less than 7.8 মিলিমোল পার লিটার। and impaired glucose tolerance এর ক্ষেত্রে হচ্ছে ফাস্টিং ব্লাড গ্লুকোজটা হচ্ছে বিলো ডায়াবেটিক লেভেল থাকবে, দ্যাট ইজ 7 মিলিমোল পার লিটার থাকবে। এবং হচ্ছে 2 আওয়ার্স আফটার গ্লুকোজ লোডের ভ্যালুটা হচ্ছে মোর দেন 7.8 টু 11.0 মিলিমোল পার লিটার মাঝখানে থাকবে, তখন আমরা বলবো ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। তো এটা ছিল যে ইন্টারপ্রিটেশন অফ ওজিটিটি। এখন কিছু ক্লিনিক্যাল কোয়েশ্চেন গুলা যেগুলো আছে একটু বলো আপু, আমি ক্লিনিক্যাল কোয়েশ্চেনটা দিই। জি ভাইয়া। ভাইয়া একটা হচ্ছে ক্লিনিক্যাল কোয়েশ্চেন, a 48 years old diabetic patient become unconscious following a chest infection. He did not take anti-diabetic drug. He also developed musty odor in breath. What is diagnosis? What may be like finding in urine analysis? আচ্ছা, তো এটা অবভিয়াস কেস অফ ডায়াবেটিক কিটোএসিডোসিস। একটু ডায়াবেটিক কিটোএসিডোসিসটা এক্সপ্লেইন করি জি ভাইয়া। এবং ম্যানেজমেন্টটাও বলি ডায়াবেটিক কিটোএসিডোসিসের, যেহেতু এটা শর্ট নোটে আসতে পারে। তো আপনারা যদি শর্ট নোটে, প্যাথোলজিতে তো ম্যানেজমেন্ট লাগে না, কিন্তু শর্ট নোটে যদি একটু ম্যানেজমেন্টটা আপনারা স্টেট
করে দেন তখন হচ্ছে যে একটু সিস্টেম্যাটিক মতো হবে। তো এখানে হচ্ছে ডায়াবেটিক কিটোএসিডোসিস, আগে ডেফিনিশনটা বলি। ডায়াবেটিক কিটোএসিডোসিস ইজ আ কন্ডিশন characterized by hyperketonemia, that is ketone body concentration more than 3 millimole per liter. সাথে সাথে হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া থাকবে, দ্যাট ইজ ব্লাড গ্লুকোজ লেভেল more than equal to 11.1 millimole per liter or 200 milligram per deciliter. And থার্ড পয়েন্টটা হচ্ছে যে আমরা অ্যাসিডোসিস পাবো, দ্যাট ইজ পিএইচ উইল বি লেস দেন 7.35, পিএইচ উইল বি লেস দেন 7.35 and বাইকার্বনেটটা হচ্ছে লেস দেন 15 মিলিমোল পার লিটার হবে। তো এই কন্ডিশনকে বলা হয় ডায়াবেটিক কিটোএসিডোসিস। এখন এটা কেন হয় একটু প্যাথোফিজিওলজিটা বলি। এটা কখন হয় যে এটা কমনলি টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস ক্ষেত্রে হয়, যেখানে হচ্ছে যে অ্যাবসলিউট ডেফিসিয়েন্সি ইনসুলিন থাকে, নাম্বার 1। নাম্বার 2 টা হচ্ছে এটা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে হতে পারে, বাট কমন না। বাট এটা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস ক্ষেত্রে তখন হবে যখন ইনফেকশন, সিভিয়ার ইন্টারকারেন্ট ইনফেকশন হবে তখন। তো এই দুইটা কন্ডিশনটা হচ্ছে সবচেয়ে কমন। নাম্বার 1 সবচেয়ে কমনেস্টটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে, যেখানে অ্যাবসলিউট ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন থাকবে। আর নাম্বার 2 টা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস পেশেন্ট উইথ ইন্টারকারেন্ট ইনফেকশন। তো এই কন্ডিশনকে বলা হয় ডায়াবেটিক কিটোএসিডোসিস। আমি ওই তিনটা কন্ডিশন আবার রিপিট করতেছি। যেহেতু কিটোএসিডোসিস আছে, তো এখানে হাইপারকিটোনেমিয়া পাবো, দ্যাট ইজ কিটোন বডি কনসেন্ট্রেশন মোর দ্যান 3 মিলিমোল পার লিটার পাবো। হাইপারগ্লাইসেমিয়া পাবো, দ্যাট ইজ মোর দ্যান ইকুয়াল টু 11.1 মিলিমোল পার লিটার or more than 200 মিলিগ্রাম পার ডেসিলিটার পাবো। আর থার্ড পয়েন্টটা হচ্ছে অ্যাসিডোসিস, পিএইচ লেস দ্যান 7.35 or বাইকার্বনেট কনসেন্ট্রেশন লেস দ্যান 15 মিলিমোল পার লিটার, এটা পাবো আমরা। তো এটা ছিল যে ডায়াবেটিক কিটোএসিডোসিসের ডেফিনিশন। এখন প্যাথোফিজিওলজির মধ্যে মানে কখন কখন হয় ওটাও আমি বলে দিচ্ছি। এখন প্যাথোফিজিওলজিটা বলি। যখন হচ্ছে অ্যাবসলিউট ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন হবে, when there is absolute deficiency of insulin, then glucose cannot enter into the cell. And for cell, there a cell for its survival needs continuous supply of glucose and ATP. And if it lacks glucose and ATP, then হচ্ছে যে it will break down in absence of glucose or in absence of insulin. It breaks down fat, that is TAG, triacylglycerol, generating fatty acid. And then beta oxidation of fatty acid occurs, generating ketone bodies, which serve as source of fuel for cell. মানে হচ্ছে নর্মাল কন্ডিশনে তো গ্লুকোজ আমাদের সেলের জন্য কাজ ফিউলের মতো কাজ করে, কিন্তু যখন ইনসুলিন ডিফিসিয়েন্সি হবে তখন সেল গ্লুকোজ পাবে না, বিকজ সেল ক্যানট ইন্টার ইনটু গ্লুকোজ, বিকজ সেল ইনসুলিনের মেইন কাজটা হচ্ছে গ্লুকোজ ঢোকানো, সেলে মেইন কাজটা। তো এখন আমরা ইনসুলিন যেহেতু কম, যেটা টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে হয়, আর টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস ক্ষেত্রে হতে পারে ইনফেকশনের জন্য, তো তখন হচ্ছে গ্লুকোজ সেলে ইন্টার করতে পারবে না, যার জন্য সেলকে কন্টিনিউয়াস এনার্জি সাপ্লাইয়ের জন্য সেলটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডকে মানে টিএজি কে ভাঙবে, টিএজি কে ভাঙে ফ্যাটি অ্যাসিড জেনারেট করবে, এন্ড ফ্যাটি অ্যাসিডকে বিটা অক্সিডেশনের মাধ্যমে কিটোন বডি, দ্যাট ইজ এসিটোন, এসিটোএসিটেট এন্ড বিটা হাইড্রোক্সিবিউটারেট, এই তিনটা হচ্ছে কিটোন বডিজ, এসিটোন, এসিটোএসিটেট এন্ড বিটা হাইড্রোক্সিবিউটারেট। তো বিটা অক্সিডেশন করে হচ্ছে এসিটাইল কোয়ে জেনারেট করবে, এন্ড এসিটাইল কোয়ে হচ্ছে কেটোজেনেসিস মাধ্যমে হচ্ছে এই তিনটা কিটোন বডিজ গুলা ফর্ম করবে। তো এখন কি হবে যে এই ক্লিনিক্যাল প্রেজেন্টেশন গুলা বলি, যে এখন তো ইনসুলিন ডিফিসিয়েন্সি আছে, এর জন্য কেটো অ্যাসিডোসিস হচ্ছে, মানে কিটোন বডিজটা বাড়ে যাচ্ছে। সাথে সাথে হচ্ছে যে যেহেতু এখানে ইনসুলিন নাই, তো ইনসুলিন না থাকার কারণে হচ্ছে এখানে ব্লাডে এলিভেশন ইন লেভেল অফ গ্লুকোজ হবে, কারণ তো ইনসুলিন তো নাই। আর ইনসুলিনটা, হ্যাঁ, আর ইনসুলিন না থাকার কারণে হয়েছে কিটোন বডিজ গুলা ব্রেক হয়ে গ্লুকোজ লেভেলটা বাড়বে, কারণ হচ্ছে যে এখানে কিটোন বডিটা ফিউলের হিসাবে কাজ করতেছে। তো তো আমরা হচ্ছে কিটোনেমিয়া পাচ্ছি, হাইপার কিটোনেমিয়া পাচ্ছি, এবং হচ্ছে যে আমরা হাইপারগ্লাইসেমিয়াটাও পাচ্ছি, যে ওইটা কিটোন বডিটাই ব্রেক হয়ে গ্লুকোজ জেনারেট হবে, এবং হচ্ছে যে
গ্লুকোজ লেভেল বাড়বে এবং কিটোন বডিজটা হচ্ছে বিটা হাইড্রোক্সি বিউটারেট সরি কিটোন বডিজটা হচ্ছে বিটা অক্সিডেশনের মাধ্যমে বাড়তেছে, এই জন্য আমরা কিটোনিমিয়া পাচ্ছি। এবং অ্যাসিডোসিসটা কেন পাচ্ছি, যে বাইকার্বনেটটা হচ্ছে কমে যাবে। বাইকার্বন মানে হচ্ছে ডিউ টু মানে ডিউ টু এখানে হাইপারগ্লাইসেমিয়ার কারণে অসমোটিক ডাইউরেসিস হবে। অসমোটিক ডাইউরেসিসের কারণে হচ্ছে ফ্লুইডও লস হবে এবং বাইকার্বনেটও লস হবে, যার জন্য অ্যাসিডোসিসের কন্ডিশনটা আমরা পাবো। এবং দ্যাটস ওয়াই বাইকার্বনেট ভ্যালু ফলস, যেটা মেটাবলিক অ্যাসিডোসিস হবে। এখানে স্পেসিফিক্যালি যদি বলতে হয় তখন মেটাবলিক অ্যাসিডোসিস হবে এবং হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস হবে এখানে। জি ভাইয়া। তো এটা ছিল একটা ডায়াবেটিস কেটোএসিডোসিসের একটা বায়োকেমিক্যাল সিনারিও। এখন সিমটম গুলা বলি, সিমটম গুলা কেমন হবে। নাম্বার ওয়ান হচ্ছে যে অনকনসিয়াসনেস থাকবে, যেহেতু হচ্ছে ব্রেনটা গ্লুকোজ পাচ্ছে না, সাফিসিয়েন্ট ফিউল পাচ্ছে না, তো অনকনসিয়াসনেস থাকবে। কনসিয়াসও থাকতে পারে, অর নাম্বার ওয়ান অনকনসিয়াসনেস থাকবে। নাম্বার টু হচ্ছে এখানে কিটোন ব্রেথ পাবো আমরা, যেহেতু কিটোসিস হচ্ছে বডিতে, তো কিটোন ব্রেথ পাবো, মানে এসিটোন ব্রেথ পাবো আমরা, মস্টিক অর্ডার যাকে বলা হয়, কোশ্চেনেও মেনশন করা আছে। নাম্বার জি থ্রিটা ভাইয়া। হচ্ছে আমরা ডিহাইড্রেশনের ফিচার গুলা পাবো, যেমন হচ্ছে যে ড্রাই স্কিন পাইতে পারি এবং হচ্ছে যে শ্রিভেলড স্কিন পাইতে পারি। এবং সাথে সাথে আমরা আরো ফিচার গুলা পাবো, যেমন হচ্ছে পালস রেটটা হচ্ছে র্যাপিড থাকবে এবং ব্লাড প্রেশার কমবে। তো এগুলা পাবো আমরা ডায়াবেটিক কিটোএসিডোসিসে। এখানে বলা হয় যে 6 লিটার, এটা ডেভিডসনে এই কথা বলা আছে যে 6 লিটার ব্লাড লস হয়। ডেভিডসনে এই কথা বলা আছে যে, সরি 6 লিটার না, 6 লিটার ফ্লুইড লস, সরি ব্লাড লস না, ফ্লুইড লস, 6 লিটার ফ্লুইড লস হয়। 3 লিটার ইন্টারসেলুলার এন্ড 3 লিটার এক্সট্রা সেলুলার, সরি আমি ভুল করে ব্লাড ব্লাড বললাম, ওইটা কারেকশন করতে চাই। 6 লিটার ফ্লুইড লস হয়, 3 লিটার এক্সট্রা সেলুলার এন্ড 3 লিটার ইন্টারসেলুলার। সাথে সাথে হচ্ছে এটা কেন লস হচ্ছে, যে এটা হচ্ছে অসমোটিক ডাইউরেসিসের জন্য। এবং 500 মিলিমোল সোডিয়াম লস হয়, 400 মিলিমোল সরি ক্লোরাইড লস হয়, 350 মিলিমোল পটাশিয়াম লস হয়। তো এটা ছিল ডায়াবেটিক কিটোএসিডোসিস। এখন একটু ট্রিটমেন্টটা বলি। ট্রিটমেন্ট, যেহেতু এখানে হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া আছে এবং হচ্ছে যে হাইপার ক্যালিমিয়া আছে, কারণ হচ্ছে যে মেটাবলিক অ্যাসিডোসিস হয়েছে, তো মেটাবলিক অ্যাসিডোসিসে তো অবভিয়াসলি পটাশিয়ামটা বাড়বে। টু মানে মেটাবলিক অ্যাসিডোসিসে হচ্ছে প্লাজমাতে মানে এক্সট্রাসেলুলার ফ্লুইডে হাইড্রোজেন বাড়ে। এজন্য এটাকে কমব্যাট করার জন্য হাইড্রোজেনটা সেলের ভিতরে ঢুকে এন্ড তার এক্সচেঞ্জে পটাশিয়ামটা বাইরে আসে। তো এই জন্য মেটাবলিক অ্যাসিডোসিসে হচ্ছে পটাশিয়ামটা মানে হাইপার ক্যালিমিয়া আমরা পাবো। তো হাইপার ক্যালিমিয়ার জন্য যে আমরা তো ট্রিটমেন্টটা বলি একটু। ট্রিটমেন্টটা নাম্বার ওয়ান হচ্ছে, যেহেতু হাইপার গ্লাইসেমিয়া আছে, তার জন্য হচ্ছে আমাকে ইনসুলিন দিতে হবে। এখন ইনসুলিনটা গ্লুকোজ লেভেল কমাবে, কিন্তু সাথে সাথে হচ্ছে পটাশিয়ামটাও কমাবে। তো এন্ড পটাশিয়াম তো আগে থেকে কম আছে, 350 মিলিমোল পটাশিয়াম তো লস হয়েছে যেটা অসমোটিক ডাইউরেসিস। তো এখানে আরো হাইপোক্যালিমিয়াটা এক্সাজারেট হয়ে যেতে পারে, তো আমরা ইনসুলিন সাথে সাথে পটাশিয়াম সাপ্লিমেন্টেশনটাও দিয়ে দিব। তো নাম্বার ওয়ান হচ্ছে ইনসুলিন সাপ্লিমেন্টেশন এন্ড নাম্বার টুটা হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম নাম্বার সাপ্লিমেন্টেশন। থ্রিটা, হ্যাঁ, নাম্বার থ্রিটা হচ্ছে ফ্লুইড। ফ্লুইডটা কতটুকু দিব আমরা? ফ্লুইডটা যেহেতু এখানে 6 লিটার ফ্লুইড লস হয়েছে, তো আমরা মানে নর্মাল স্যালাইন এবং ডেক্সট্রোজ অ্যাকোয়ার দুইটা দিব। নর্মাল স্যালাইনটা হচ্ছে যে এক্সট্রাসেলুলার ফ্লুইডটা রিপ্লেস করার জন্য, এন্ড ডিএনএস ডেক্সট্রোজিন নর্মাল স্যালাইনটা হচ্ছে ইন্টারসেলুলার ফ্লুইডটা রিপ্লেস করার জন্য অ্যাজ পার নিড। এই তিনটা হচ্ছে মেন আউটলাইন অফ ট্রিটমেন্ট। নাম্বার ওয়ান হচ্ছে ফ্লুইড, নাম্বার টু হচ্ছে ইনসুলিন, এন্ড নাম্বার থ্রি হচ্ছে পটাশিয়াম সাপ্লিমেন্ট, এন্ড নাম্বার ফোর হচ্ছে অ্যান্টিবায়োটিক। যেহেতু ইনফেকশন হয়েছে, তো ইনফেকশনকে ট্রিট করার জন্য, যদি এটা ইনফেকশনের কারণে এক্সাজারেট হচ্ছে, তখন আমরা অ্যান্টিবায়োটিকটাও ইউজ করব। তো মোটামুটি আমি ডায়াবেটিস মেলাইটাসটা শেষ করছি আপু। এখন একটা কথা আছে, হাইপারগ্লাইসেমিয়া সাইন গ্লাইকোসিউরিয়া, এটা জিজ্ঞাসা করা হতে পারে শর্ট নোটে। হোয়াট ইজ রাইট শর্ট নোট অন হাইপারগ্লাইসেমিয়া সাইন গ্লাইকোসিউরিয়া? মানে হচ্ছে it is the condition in which we will get hyperglycemia in blood, that is elevated glucose level in blood, but uh, uh, there will be absence of glycosuria। মানে হচ্ছে আমরা এলিভেটেড গ্লুকোজ লেভেল হাইপারগ্লাইসেমিয়া পাচ্ছি, বাট নো গ্লাইকোসিউরিয়া। মানে এটা
নর্মাল জিনিসটা কি যে যখন হাইপারগ্লাইসেমিয়া হবে তখন সাথে সাথে হচ্ছে গ্লাইকোসিউরিয়াটাও হবে, কিন্তু এখানে একটা অ্যাটিপিক্যাল কন্ডিশন যে হাইপারগ্লাইসেমিয়া আছে বাট উই ওয়ন্ট গেট গ্লাইকোসিউরিয়া, তো এটাকে বলা হয় হাইপারগ্লাইসেমিয়া সাইন গ্লাইকোসিউরিয়া। কজটা কি, কজটা একটু এক্সপ্লেন করি। একটা রেনাল থ্রেশহোল্ড আছে গ্লুকোজের, যাকে যার ভ্যালুটা হচ্ছে 180 মিলিগ্রাম, 180 মিলিগ্রাম পার ডেসিলিটার, যদি সরি 180 মিলিগ্রাম পার এমএল, যদি এটা ক্রস করে তখন হচ্ছে, যদি এই কনসেন্ট্রেশনটা হচ্ছে যে ক্রস করে গ্লুকোজ, তো তখন হচ্ছে গ্লুকোজটা হচ্ছে ইউরিনে এক্সক্রিট হবে, কিন্তু যখন রেনাল থ্রেশহোল্ড যা কোনো কারণে বাড়ে গেছে তখন গ্লুকোজ আর এক্সক্রিট হবে না। তো হাইপারগ্লাইসেমিয়া সাইন গ্লাইকোসিউরিয়া আমরা কি কন্ডিশনে পাবো, যে ওল্ড এন্ড নেগলেক্টেড ডায়াবেটিস মেলাইটাস পেশেন্ট, তার জন্য পাবো। তো এটা ছিল। তো আপু ডায়াবেটিসটা মোটামুটি শেষ করলাম, এখন হচ্ছে যে অন্য টপিকে যাই। কিছু মিসিং থাকলে বলতে পারো, কিছু জি মিসিং ভাইয়া, হয়ে পরে থাকলে হচ্ছে বলতে পারো আর- ডায়াবেটিস আরেকটা থেকে। কোশ্চেন জিজ্ঞেস করে ভাইয়া, যে হচ্ছে হোয়াট ইজ জেস্টেশনাল ডায়াবেটিক্স মেলাইটাস, এটা নিয়ে যদি আচ্ছা কিছু আচ্ছা বলেন। আচ্ছা, gestational diabetes mellitus is the kind of is the condition in which a pregnant woman um, develops diabetes mellitus during her pregnancy period, provided that the woman is normoglycemic before pregnancy। মানে হচ্ছে প্রেগনেন্সি এর আগে নর্মোগ্লাইসেমিক অর নন ডায়াবেটিক একটা মহিলা যদি প্রেগনেন্সি টাইমে যদি ডায়াবেটিস ডেভেলপ করে তখন আমরা বলবো জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস। এটা ডায়াগনোস করার জন্য ওজিডিটি করতে হবে, কিন্তু এখানে একটু ভিন্ন আছে, মানে সব গ্লুকোজ লেভেলটা সেমই থাকবে, কিন্তু হচ্ছে যদি এখানে আমরা ইম্পেয়ার গ্লুকোজ টলারেন্সটা পাই, মানে ফার্স্ট আফটার 2 আওয়ার্স গ্লুকোজ লোড যদি 7.8 মিলিমোল থেকে বেশি পাই, তখন আমরা ডায়াবেটিস বলে দিতে পারবো। আগে তো এটার জন্য আমরা ইম্পেয়ার গ্লুকোজ টলারেন্স বলছি, কিন্তু আমরা এখানে আইজিটি এর কন্ডিশন পাইলেও আমরা এখানে বলে দিব যে পেশেন্ট ইজ সাফারিং ফ্রম জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস। এর ট্রিটমেন্টটা হচ্ছে ওয়ান এন্ড অনলি ইনসুলিন, যেটা হচ্ছে সেফ হ্যাঁ। ড্রাগ প্রেগনেন্সি, যে তার ট্রিটমেন্টটা হচ্ছে ইনসুলিন। এটা ছিল জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। ভাই আরেকটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে হোয়াট ইজ HbA1c, এটা নিয়ে যদি কিছু এইচ বলতেন। HbA1c, জি hemoglobin A1c. Hemoglobin A1c or also called as glycemic hemoglobin. It is a complex chemical complex which is formed by non-enzymatic covalent condensation of glucose adult hemoglobin A. এখানে আমরা যে স্টক পাবো মানে নন এনজাইমেটিক কন্ডেনসেশন যদি গ্লুকোজের এন্ড অ্যাডাল্ট হিমোগ্লোবিন হয়, তখন আমরা হিমোগ্লোবিন এ1সি যে কমপ্লেক্স পাবো তাকেই বলা হয় হিমোগ্লোবিন এ1সি। জি ভাইয়া। হিমোগ্লোবিন এ1সি এস্টিমেশনের একটা ইম্পর্টেন্স আছে, যে হিমোগ্লোবিন এ1সি estimation provides idea or provides rough estimate for glucose level of for last 3 months or 12 weeks, মানে লাস্ট 12 উইকস ধরে কতটুকু গ্লাইসেমিক কন্ট্রোল আছে আর কতটুকু গ্লাইসেমিক ফিচার মানে লেভেল আছে, এটা মেজার করা যাইতে পারে হিমোগ্লোবিন এ1সি দিয়ে। এর নর্মাল ভ্যালুটা হচ্ছে 5.7 টু 6.5%। যদি 6.5 থেকে বেশি পাই তখন আমরা বলবো যে ব্যাড গ্লাইসেমিক কন্ট্রোল ওভার লাস্ট 3 মান্থ আছে, এবং পেশেন্ট শুড টেক প্রিকশন, আদারওয়াইজ হি মে ডেভেলপ কমপ্লিকেশনস। এখন বলা গেছে যে 1% হেমোগ্লোবিন এ1সি রাইজ ইন্ডিকেটস 2 মিলিমোল 2 মিলিমোল পার লিটার রাইজ অফ গ্লুকোজ লেভেল। তো এটা ছিল এর ইম্পর্টেন্স। তো জি এটাই ভাইয়া, হচ্ছে হিমোগ্লোবিন এ1সি। নেক্সট প্রশ্নতে যাই আপু। তাহলে ভাইয়া হচ্ছে আমাদের ডায়াবেটিস মেলাইটাস এর টপিকটা ভাই শেষ হলো। তাহলে ভাই আমরা হচ্ছে এখন নতুন একটা টপিক শুরু করি। ভাই তারপর হচ্ছে যে টপিক, সেটা হচ্ছে ভাই রেনাল ফাংশন টেস্ট। ভাই এটার সম্বন্ধে যদি কিছু আচ্ছা, বলতেন। রেনাল ফাংশন টেস্ট আগে একটু ব্রিফলি বলি, রেনাল ফাংশন টেস্ট কি কি গুলো আছে। রেনাল ফাংশন টেস্ট নাম্বার ওয়ান যেটা ইম্পর্টেন্ট অনেক, ওটা হচ্ছে ইউরিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, ইউরিন আরএমই, তাকে বলা হয় ইউরিন আরএমই। তো এটা হচ্ছে ফার্স্ট নাম্বার ওয়ান। এটার মধ্যে আসতেছে
ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক মধ্যে আসতেছে তিনটা হেডিং। নাম্বার ওয়ান হচ্ছে ফিজিক্যাল, নাম্বার টু হচ্ছে কেমিক্যাল অ্যান্ড নাম্বার ওয়ান হচ্ছে ফিজিক্যাল, নাম্বার টু হচ্ছে বায়োকেমিক্যাল আর কেমিক্যাল যা বলি না, নাম্বার থ্রিটা হচ্ছে মাইক্রোস্কোপিক। এখন ফিজিক্যাল মধ্যে বলি। ফিজিক্যাল মধ্যে আসতেছে অ্যামাউন্ট, কলার, তারপর স্পেসিফিক গ্র্যাভিটি, সেডিমেন্টেশন, অ্যাপিয়ারেন্স, এগুলো আসতেছে। তো নর্মাল অ্যামাউন্টটা থাকবে হচ্ছে মোর দ্যান 1 লিটার অ্যান্ড লেস দ্যান 2.5 লিটার। নর্মাল কালারটা থাকবে স্ট্র কালার্ড। নর্মাল স্পেলটা থাকবে অ্যামোনিক্যাল স্মেল। নর্মাল স্পেসিফিক গ্র্যাভিটিটা থাকবে স্লাইটলি মোর দ্যান ওয়াটার বাট ইকুয়াল টু ওয়াটার, এবং there will be absence of any sediments. তো এটা ছিল ফিজিক্যাল এক্সামিনেশন। এখন আসি কেমিক্যাল এক্সামিনেশন। এখন একটু অ্যাবনর্মালিটি গুলা বলি ফিজিক্যাল এক্সামিনেশন মধ্যে, যেমন আমরা স্মোকি ইউরিন অর কোলা কালার ইউরিন অর রেড ইউরিন পাইতে পারি ফর হিমোগ্লোবিন ইউরিয়া অর আরবিসি ইউরিনের ক্ষেত্রে। তো অ্যান্ড আমরা হেজি অর ফ্রোদি পাইতে পারি নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রে। এটা ছিল ফিজিক্যাল ফাইন্ডিং। এখন কেমিক্যাল ফাইন্ডিং মধ্যে আসি। কেমিক্যাল ফাইন্ডিং মধ্যে নম্বর ওয়ান পিএইচ, যেটা হচ্ছে পিএইচ মিটার দিয়ে মাপা হয়, নাম্বার ওয়ান পিএইচ। নাম্বার টু হচ্ছে রিডিউসিং সাবস্টেন্স আর গ্লুকোজ। গ্লুকোজটা টেস্ট করার জন্য আমরা বেনেডিক্ট টেস্ট করি, হচ্ছে প্রোটিন। প্রোটিন টেস্ট করার জন্য আমরা হিট কোগুলেশন টেস্ট করি। নাম্বার ফোরটা হচ্ছে বাইল সল্টস। বাইল সল্ট টেস্ট করার জন্য আমরা হেয়ার সারফেস টেনশন টেস্ট করি। নাম্বার সিক্সটা হচ্ছে বাইল পিগমেন্টস। বাইল পিগমেন্টস এর জন্য আমরা ফাউচি টেস্টটা করি। এবং নাম্বার সিক্সটা হচ্ছে ব্লাড। ব্লাডের জন্য অর্থোটোলিডিন আর বেনজিডিন টেস্টটা করি ইউরিনের। তো এটা ছিল বায়োকেমিক্যাল। অ্যান্ড কেটন বডিজ। কেটন বডিজের জন্য রোথেরা টেস্টটা করি। এখন আসছি মাইক্রোস্কোপিক। মাইক্রোস্কোপিক মধ্যে আমরা তিনটা জিনিস দেখি, সেলস, কাস্ট অ্যান্ড ক্রিস্টাল। নর্মালি হচ্ছে ইপিথেলিয়াল সেল একটু থাকতে পারে এবং ইপিথেলিয়াল কাস্ট একটু থাকতে পারে, লেস দেন 3 পার হাই পাওয়ার ফিল্ড। কাস্ট অ্যাবসেন্ট থাকে জেনারেলি। এবং সেলস মধ্যে আমরা হচ্ছে ইপিথেলিয়াল সেলস পাবো এবং পস সেলস পাবো। পস সেলসটা অ্যাবসেন্ট থাকবে জেনারেলি। অর কখনো কখনো 0 to 3 পার হাই হাই পাওয়ার ফিল্ড থাকতে পারে ফর মেল আর ফর ফিমেল স্পেশালি। তো এটা নর্মাল। সেলস মধ্যে আমরা ইপিথেলিয়াল সেল এন্ড হচ্ছে ডব্লিউবিসি দেখি। ক্রিস্টাল মধ্যে আমরা অক্সালেট, ইউরেট ক্রিস্টাল গুলা দেখি। এন্ড কাস্টের মধ্যে আমরা দেখি হচ্ছে আরবিসি কাস্ট, ইপিথেলিয়াল কাস্ট গুলা। তো ইপিথেলিয়াল কাস্ট নর্মালি থাকতে পারে বাট আরবিসি কাস্ট জেনারেলি থাকে না। এটা ছিল ফিজিক্যাল ইউরিন আর এমি। কাজটা কি? কাজটা হচ্ছে ডিন্যাচুরেটেড প্রোটিন which precipitates in renal tubules due to change of pH। এটাই হচ্ছে কাজ। এখন দ্বিতীয় টেস্ট মধ্যে আসি। দ্বিতীয় মধ্যে হচ্ছে সেরাম ইনভেস্টিগেশন গুলা, সেরোলজিক্যাল ইনভেস্টিগেশন গুলা। ফর এক্সাম্পল ব্লাড ইউরিয়া কনসেন্ট্রেশন, ব্লাড সিরাম ইউরিয়া কনসেন্ট্রেশন, সিরাম ক্রিয়েটিনিন কনসেন্ট্রেশন, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, সিরাম ইলেক্ট্রোলাইট, ইউরিক অ্যাসিড। সিরাম ইউরিয়া কনসেন্ট্রেশনটা হচ্ছে 15 to 40 মিলিগ্রাম পার ডেসিলিটার। সিরাম ক্রিয়েটিনিন কনসেন্ট্রেশনটা হচ্ছে 0.6 to 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার। ব্লাড ইউরিয়া নাইট্রোজেনের ভ্যালুটা হচ্ছে 7 to 21 মিলিগ্রাম পার ডেসিলিটার। এবং ইউরিক অ্যাসিডের কনসেন্ট্রেশনটা হচ্ছে বেসিক্যালি এটা থাকে 4 to 7 মিলিগ্রাম পার ডেসিলিটার। বাট হচ্ছে যে এটা ফিমেলের ক্ষেত্রে একটু কম এন্ড মেলের ক্ষেত্রে একটু বেশি থাকে। and normal electrolyte, sodium হচ্ছে 135 millimole per liter, potassium হচ্ছে 3.5 to 5, sodium হচ্ছে 135 to 145 millimole per liter, potassium হচ্ছে 3.5 to 5 millimole per liter, chloride টা হচ্ছে 97 to 105 or 106 মিলিগ্রাম per deciliter, এবং বাইকার্বনেটটা হচ্ছে 21 to 26 millimole per liter। তো এটা ছিল বায়োকেমিক্যাল টেস্ট। এখন কিছু ক্লিয়ারেন্স টেস্ট গুলা, যেমন ক্রেডিনিন ক্লিয়ারেন্স টেস্ট, এর ভ্যালুটা হচ্ছে 140 মিলিলিটার পার মিনিট। ইউরিয়া ক্লিয়ারেন্স টেস্টের ভ্যালুটা হচ্ছে 70 ml পার মিনিট। এন্ড ইনুলিন ক্লিয়ারেন্স রেটটা হচ্ছে 125 মিলিলিটার পার মিনিট। এখন আমি তিনটা টেস্ট বললাম। এখন ফোর্থ টাইপের টেস্টে আসি, স্পেশাল টেস্ট। স্পেশাল টেস্ট গুলোর মধ্যে হচ্ছে ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট এন্ড ওয়াটার লোডিং টেস্ট। এখন ফিফথ মধ্যে আসি। ফিফথের মধ্যে আছে যে রেডিওলজিক্যাল গুলা, যেমন হচ্ছে রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনস লাইক এক্স-রে ফর কিউবি রিজন, আল্ট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান, এমআরআই, ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি যেটা হচ্ছে এক্স-রে, এবং রেট্রোগ্রেড পাইরোগ্রাফি,
এগুলা ছিল রেডিওলজিক্যাল, এন্ড লাস্টে হচ্ছে রেনাল বায়োপসি। তো এই ছয়টা হেডিং এ যেটা বললাম আমি, নম্বর 1 ইউরিন আরএমই, নম্বর 2 হচ্ছে সেরোলজিক্যাল estimation of serum urea, serum creatinine, blood urea nitrogen, etc. নাম্বার 3 টা হচ্ছে যে ক্লিয়ারেন্স রেট, নাম্বার 4 টা হচ্ছে স্পেশাল টেস্ট লাইক ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট এন্ড ওয়াটার লোডিং টেস্ট, নাম্বার 5 টা হচ্ছে যে রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন, নাম্বার 6 টা হচ্ছে রেনাল বায়োপসি। তো এই 6টা হেডিং এ আপনারা রেনাল ফাংশন টেস্টের কোশ্চেন আসলে আপনারা উল্লেখ করবেন। এখন নর্মাল ভ্যালুও জিজ্ঞাসা করা হতে পারে, তো আমি এই সবগুলা ক্লিয়ারেন্স রেট এবং হচ্ছে যে সিরাম ইউরিয়া, সিরাম ক্রিয়েটিনিন, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, ইউরিক অ্যাসিড, সিরাম ইলেক্ট্রোলাইটের নর্মাল ভ্যালু গুলা বলে দিছি। তো এটাই ছিল মোটামুটি রেনাল ফাংশন টেস্ট আপু। জি ভাইয়া, তারপর হচ্ছে আমাদের একটা কোশ্চেন জিজ্ঞেস করে ভাইয়া রেনাল ফাংশন টেস্ট থেকে, হোয়াট ইজ অ্যাজোটেমিয়া এন্ড হোয়াট ইজ ইউরেমিয়া, ভাই এটা আচ্ছা নিয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, অ্যাজোটেমিয়া এন্ড ইউরেমিয়া। অ্যাজোটেমিয়া মানে হচ্ছে it is a biochemical condition characterized by elevation in level of serum creatinine and blood urea nitrogen. আহ, এটাকে বলা হয় অ্যাজোটেমিয়া। and when azotemia is associated with constellation of signs and symptoms uh, and along with decreased renal function, তখন বলবো আমরা ইউরেমিয়া। মানে হচ্ছে যে শুধু যদি ব্লাড ইউরিয়া নাইট্রোজেন এবং সিরাম ক্রিয়েটিনিনটা কমছে, তখন বলবো যে আমরা হচ্ছে যে এটা অ্যাজোটেমিয়া, কিন্তু যখন সাইন এন্ড সিম্পটম চলে আসছে তখন বলবো আমরা ইউরেমিয়া। এটা এখন একটু কজ গুলা বলি। এটার অ্যাজোটেমিয়া এন্ড ইউরেমিয়া দুটারই সেম সেম কজ আছে, মানে এক্স্যাক্টলি সেম কজ আছে। তো নম্বর 1 প্রি রেনাল, রেনাল এন্ড পোস্ট রেনালে ভাগ করা হয়েছে। প্রি রেনাল কজটা বলি। প্রি রেনাল কজটা হচ্ছে এনি কজ লাইক হুইচ ডিক্রিজ রেনাল ফ্লো, লাইক হেমোরেজ হতে পারে, শক হতে পারে, সেপসিস হতে পারে এবং রেনাল আর্টারি স্টেনোসিস হতে পারে। এখন রেনাল কজের মধ্যে আসি। রেনাল কজের মধ্যে আছে ড্রাগস লাইক NSAID, ACEI ইনহিবিটর এন্ড অ্যামিনোগ্লাইকোসাইড, পয়জনস আছে, তারপর হিমোগ্লোবিন ইউরিয়া আছে, DIC আছে, কম্প্যাটিবল ট্রান্সফিউশন আছে, প্রিক্লাম্পসিয়া গুলা। এন্ড থার্ডটা হচ্ছে পোস্ট রেনাল কজ। পোস্ট রেনাল কজের মধ্যে আমরা ইউরিনারি অবস্ট্রাকশন ডিউ টু রেনাল ক্যালকুলি, urinary obstruction due to BP, benign prostatic hyperplasia or carcinoma of prostate, ফিমোসিস, রেনাল, তারপর হচ্ছে ইউরেথ্রাল স্ট্রাকচার, এই কন্ডিশন গুলা আছে। তো এটা ছিল অ্যাজোটেমিয়া এন্ড ইউরেমিয়া আপু। ভাইয়া তারপর হচ্ছে একটা জিনিস জিজ্ঞেস করা আমাদের, সেটা হচ্ছে হোয়াট আর দ্য রিডিউসিং সাবস্টেন্স প্রেজেন্ট ইন ইউরিন। আচ্ছা, রিডিউসিং সাবস্টেন্সেস প্রেজেন্ট ইন ইউরিন। নাম্বার জি 1 রিডিউসিং সাবস্টেন্সটা হচ্ছে যে সুগার ছাড়া যত সুগার গুলো আছে, যেমন গ্লুকোজ, গ্যালাক্টোজ, ফ্রুক্টোজ, মাল্টোজ, বেসিক্যালি গ্লুকোজ এন্ড গ্যালাক্টোজ। তো নাম্বার 1 হচ্ছে সুগার। এখন সুগার ছাড়াও নন রিডিউসিং সাবস্টেন্স গুলো আছে, যেমন অ্যাসকর্বিক অ্যাসিড আছে, নিয়াডিক্সিক অ্যাসিড আছে, সিনোক্সাসিন আছে এবং অদার অ্যাসিডস লাইক ল্যাকটিক অ্যাসিডও থাকতে পারে, ইউরিক অ্যাসিডও থাকতে পারে। তো এগুলা হচ্ছে নন সুগার রিডিউসিং সাবস্টেন্স। এটা ছিল রিডিউসিং সাবস্টেন্স প্রেজেন্ট ইন ইউরিন। জি ভাইয়া। ভাইয়া তাহলে তারপর হচ্ছে জিজ্ঞেস করে ডিফাইন অলিগিউরিয়া, মেনশন ইটস কজ। আচ্ছা, অলিগিউরিয়ার ডেফিনেশনটা যদি বলি, অলিগিউরিয়া মানে হচ্ছে লেস দেন 5, it is a condition in which less than 500 milliliter of urine is passed in 24 hours, or যদি স্পেসিফাই করে বলতে হয়, then less than 0.5 per ml per kg of urine is passed in 24 hours। মানে রেটটা হচ্ছে লেস দেন 0.5 ml per kg per hour। যখন এটা থেকে কম হবে তখন বলবো আমরা অলিগো ইউরিয়া। ডেভিডসনে লেখা আছে যে লেস দেন 400 মিলিলিটার ইন 24 আওয়ার্স, এন্ড বিলিয়ন লবে লেখা আছে যে লেস দেন 500 ml ইন 24 আওয়ার্স। তো এটা হচ্ছে অলিগিউরিয়া ডেফিনিশন। এখন অ্যানিউরিয়া ডেফিনিশন বলি। অ্যানিউরিয়া ডেফিনিশনটা ডেভিডসনে লেখা আছে লেস দেন 100 ml অন, এন্ড বিলিয়ন লবে লেখা আছে যে টোটাল সাপ্রেশন অফ ইউরিন অর ইনএবিলিটি টু পাস ইউরিন ইন 24 আওয়ার ইজ কল্ড অ্যানিউরিয়া। তো আপনারা যদি ইনএবিলিটি টু পাস ইউরিনই লিখবেন ওইটাই ভালো হবে, এবং অলিগিউরিয়ার জন্য লেস দেন 500 ml ইন 24 আওয়ার লিখবেন, ওইটা ভালো হবে। তো এটাই ছিল অলিগিউরিয়া এন্ড অ্যানিউরিয়া।
জি ভাইয়া, ভাইয়া তাহলে হচ্ছে আমাদের সেকেন্ড টপিকও শেষ। তাহলে ভাই আমরা হচ্ছে এখন নেক্সট টপিকে চলে যাই। আচ্ছা আপু। জি ভাইয়া, এখন হচ্ছে ভাই আমাদের কিছু এনজাইম থেকে কোশ্চেন জিজ্ঞেস করা, যেমন হচ্ছে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ এএলটি, অ্যাসিড ফসফেটেজ, এগুলো। ভাইয়া যদি এগুলোর ক্লিনিক্যাল ইম্পর্টেন্স বলতেন। আচ্ছা, তুমি এনজাইমের নামগুলা বললো, আমি বলতেছি কি কিসে কিসে বাড়তেছে। হ্যাঁ, প্রথমে হচ্ছে অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ, এ এলটি। ALT or ALT or alanine aminotransferase also called as SGPT serum glutamate pyruvate transferase। তো এটা কি কি ক্ষেত্রে বাড়ে? এটা স্পেসিফিক ফর লিভার ডিজিজ, স্পেশালি ভাইরাল হেপাটাইটিস অর এনি হেপাটোসেলুলার ড্যামেজটা, তখন ALT বাড়ে। এখন নেক্সটটা ভাইয়া অ্যাসিড ফসফেটেজ। অ্যাসিড ফসফেটেজ। অ্যাসিড ফসফেটেজটা বাড়ে হচ্ছে বোন ডিজিজের ক্ষেত্রে, বোন ডিজিজ লাইক ওস্টিওমাইলিটিস অর হচ্ছে যে প্যাগেজ ডিজিজ অর এনি কাইন্ড অফ বোন টিউমার্স। তো তার অর যখন ফ্র্যাকচার হবে বোন তখনও বাড়তে পারে। তো বোন ডিজিজের ক্ষেত্রে অ্যাসিড ফসফেটেজ বাড়বে। এখন নেক্সটটা তারপর ভাই সিকে এমবি। সিকেএমবি। এখন সিকে যদি ক্রেটিনিন কাইনেজ, এটাকে সিপিকেও লেখা হয়, সিকে আর সিপিকে। সিকেএমবি, সিকে তিনটা স্ট্রেন আছে, আইসোএনজাইম আছে, সিকেএমএম, সিকেএমবি এন্ড সিকেবিবি। সিকেবিবি মানে হচ্ছে সিকে 1, মানে ক্রেটিনিন কাইনেজ 1 হচ্ছে সিকেবিবি, ক্রেটিনিন কাইনেজ 2 হচ্ছে সিকেএমবি এন্ড ক্রেটিনিন কাইনেজ 3 হচ্ছে সিকেবিবি, সরি সিকেএমএম। বিবিটা হচ্ছে 1 এন্ড এমএমটা হচ্ছে 3 এন্ড এমবিটা হচ্ছে 2। তো সিকে এমএম বাড়ে হচ্ছে এনি কাইন্ড অফ স্কেলেটাল মাসল ডিজিজ, সিকে এমবিটা বাড়ে হচ্ছে এনি কাইন্ড অফ হার্ট ডিজিজ, এন্ড সিকে বিবিটা বাড়ে এনি কাইন্ড অফ ব্রেন রিলেটেড প্যাথোলজিস। জি নেক্সটটা ভাইয়া, তারপর হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন। সিরাম এটা একটু ক্রিয়েটিনিন, obviously for urinary sorry obviously for renal pathology or pathology related to kidney like acute glomerulonephritis আছে, রেনাল ফেলিয়ার আছে, একিআই আছে, সিকেডি আছে, এগুলা ক্ষেত্রে বাড়ে। তারপর ভাইয়া হচ্ছে সেরাম এমাইলেজ। সিরাম অ্যামাইলেজ এন্ড লাইপেজ, এই দুইটাই বাড়ে হচ্ছে প্যানক্রিয়াটাইটিস এর ক্ষেত্রে, এবং মামস এর ক্ষেত্রেও বাড়তে পারে। যদি মামস হয় ভাইরাল ইনফেকশনের জন্য, মামস জি যখন ভাইয়া। যেখানে প্যারোটিড গ্ল্যান্ড ফুলে সেখানেও বাড়তে পারে এবং প্যানক্রিয়াটাইটিসও বাড়বে। ভাইয়া তারপর হচ্ছে আলফা ফেটোপ্রোটিন। আলফা ফেটোপ্রোটিন দুইটা কন্ডিশনে বাড়বে। নাম্বার 1 হচ্ছে ইয়র্ক স্যাক টিউমার এন্ড নাম্বার 2 হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা, প্রাইমারি হেপাটোসেলুলার কার্সিনোমা ক্ষেত্রে বাড়বে। ভাইয়া তারপর হচ্ছে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন পিএসএ। পিএসএ টা বাড়বে হচ্ছে হাইপারপ্লেসিয়া ক্ষেত্রে এবং প্রোস্টেটিক কার্সিনোমা ক্ষেত্রে। সেরাম ইউরিক অ্যাসিড। সিরাম ইউরিক অ্যাসিড অবভিয়াসলি ফর রেনাল প্যাথোলজি ক্ষেত্রে বাড়বে। তারপর ভাইয়া লেকটেড ডিহাইড্রোজেনেস। এলডিএইচ টা বাড়বে হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন ক্ষেত্রেও বাড়বে, এবং এলডিএইচ টা মানে হচ্ছে ওল্ড এমআই জন্য সিগনিফিকেন্ট ম্যান ক্ষেত্রে বাড়বে, এবং হচ্ছে এলডিএস টা রেনাল সরি লিভার প্যাথোলজির জন্য বাড়তে পারে, লিভার প্যাথোলজি যেটি হেপাটাইটিসও বাড়তে পারে, এবং মাসকুলার ডিজিজেও, মাসল রিলেটেড ডিজিজেও বাড়তে পারে, যেমন মাসকুলার ডিস্ট্রফি গুলা, এগুলা ক্ষেত্রে বাড়তে পারে। ভাইয়া তারপর হচ্ছে এনজাইম থেকে লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে এএসটি। মানে এএসটি এসটি, কোথায় পেতে পারবো? জি এসটি ভাইয়া। হচ্ছে নন স্পেসিফিক, এটা হচ্ছে এএসটি এর আরেকটা, এসটি ফুল ফর্মটা হচ্ছে অ্যাসপারেটেড অ্যামিনো ট্রান্সফারেজ অর এসজিওটি, সিরাম গ্লুটামেট অক্সালেট ট্রান্সামাইনেজ। তো এটা লিভার ডিজিজের ক্ষেত্রে বাড়তে পারে, মাসল ডিজিজের ক্ষেত্রে বাড়তে পারে, মায়োকার্ডিয়াল ইনফেকশন ক্ষেত্রে বাড়তে পারে। তো এইগুলা ছিল এনজাইম গুলা। এখন মনে হয় কার্ডিয়াক এনজাইম গুলা জি ভাইয়া, কার্ডিয়াক রিলেটেড এনজাইম। কোশ্চেন আসছে না? জি ভাইয়া, কার্ডিয়াক এনজাইম। নেম দ্য আচ্ছা কার্ডিয়াক এনজাইম এন্ড প্রোটিন দ্যাট আর ইউজড ইন laboratory evaluation of myocardial infarction. আচ্ছা আচ্ছা, আমি কিছু এনজাইম গুলা আগে বলি নামগুলা। নম্বর 1 সবচেয়ে স্পেসিফিক এন্ড গোল্ড স্ট্যান্ডার্ডটা হচ্ছে ট্রোপোনিন আই, ট্রোপোনিন টিও বলা যায়, তবে বেশি স্পেসিফিক হচ্ছে ট্রোপোনিন আই, নম্বর 1। নম্বর 2টা হচ্ছে সিকেএমবি, দ্যাট ইজ ক্রেটিনিন ফসফোকাইনেজ আর ক্রেটিনিন কাইনেজ এমবি, মায়োকার্ডিয়াল এমবি মানে হচ্ছে মায়োকার্ডিয়াল ব্যান্ড। নাম্বার 3টা হচ্ছে যে এলডিএইচ ল্যাকটেড ডিহাইড্রোজেনেজ। নাম্বার 4টা হচ্ছে মায়োগ্লোবিন, এন্ড নাম্বার 5টা যেটা খুবই নন স্পেসিফিক, ওটা হচ্ছে এএসটি। তো এই পাঁচটা আমি আবার রিপিট করতেছি। নাম্বার 1 হচ্ছে ট্রোপোনিন আই, আইএনটি, কোথাও কোথাও সিও পাইছি আমি, তবে আইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট।
ট্রোপোনিন আইএনটি লিখবেন নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে সিকেএমবি লিখবেন। নাম্বার 3 হচ্ছে ল্যাকটেট ডিহাইড্রোজিনেস। নাম্বার 4টা হচ্ছে মায়োগ্লোবিন, এন্ড নাম্বার 5টা হচ্ছে এএসটি। তো এই 5টা এনজাইম হচ্ছে কার্ডিয়াকের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এখন হচ্ছে এই কখন কখন বাড়ে, কখন স্টার্ট করে, and কখন কখন পিক হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি একটু হচ্ছে ট্রোপোনিন আই এর ক্ষেত্রে বলি। ট্রোপোনিন আইটা হচ্ছে যে এটা বাড়বে, ট্রোপোনিন আই যেহেতু গোল্ড স্ট্যান্ডার্ড, তো এটা আগে বলতেছি। ট্রোপোনিন আই ইনক্রিজেস আফটার 2 to 4 hours of onset of myocardial infarction, and it peaks in 18 hours or 12 hours, 12 to 18 hours মধ্যে পিক করে, মানে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনে রিচ করে, and it falls after 7 to 10 days, মানে 7 to 10 days মধ্যে ফল করে। এটা কোনি নাই। জি ভাইয়া। আমি আবার রিপিট করব। আচ্ছা, জি ভাইয়া আবার আরেকবার বলে দেন তাহলে হ্যাঁ ভালো হয়। হ্যাঁ troponin I, it increases after 2 to 4 hours after onset of myocardial infarction, peaks at around 18 to 24 hours, sorry 12 to 18 hour, and falls within 7 to 10 days। তো এটা ছিল ট্রোপোনিন আই। এখন সেকেন্ড ইম্পর্টেন্ট সিকেএমবিটা বলি। সিকেএমবিটা হচ্ছে অ্যাকিউটলি রাইজ হয় এন্ড অ্যাকিউটলি ফল হয়, মানে শর্ট টাইম। It rises after 4 to 8 hours, peaks at around 12 to 14 hour, 12 hour, and falls after 3 days or 72 hours। এটা ছিল সিকেএমবি। সিকেএমবি ইম্পর্টেন্টটা কি যে ইট ইজ ইম্পর্টেন্ট ফর ডায়াগনোসিস অফ রিইনফেকশন, মানে মানে একটা ইনফেকশন হয়েছে 3 দিন পরে হচ্ছে সিকেএমবিটা নর্মাল হয়ে যাবে, তারপর আবার যদি রিইনফেকশন হয় 7 দিন মধ্যে, তখন আবার যদি বাড়ে মানে সিকেএমবিটা, ভাইয়া তখন আমরা বলতে আমরা পারবো যে হচ্ছে রিইনফেকশন। সিকেএমপি দিয়ে আমরা হচ্ছে রিকারেন্সিটা বুঝতে পারবো যে হচ্ছে কি এটা কি নিউ ইনফেকশন নাকি হচ্ছে রিকারেন্ট ইনফেকশন, হ্যাঁ এমন হ্যাঁ কি? ইনফেকশন না, ইনফ্রাকশন, ইয়েস মার্কার ভাই। ইনফ্রাকশন। হ্যাঁ, জি ভাইয়া। ইনফ্রাকশন। হ্যাঁ, তো হ্যাঁ এমনই, যেহেতু এটা 3 দিন মধ্যে কমে যাচ্ছে, তো 3 দিন পরে যদি আবার ইনফেকশন হয়, ইনফেকশনটা সাধারণত 7 দিন মধ্যে হবে। তো যখন ইনফেকশন হবে তখন আমরা বুঝতে পারবো। এখন থার্ডটা হচ্ছে ল্যাকটেট ডিহাইড্রোজিনেস। ল্যাকটেট ডিহাইড্রোজিনেস এলডিএসটা হচ্ছে ওল্ড এমআই ক্ষেত্রে ইম্পর্টেন্ট। ওল্ড এমআই ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তো এলডিএসটা বলতেছি আমি যে ইট স্টার্টস টু রাইজ, মানে সাথে সাথে এটা একটু লেট, এটা একটু সাথে সাথে রাইজ করবে না, এটা একটু লেট রাইজ করবে। মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি যখন হচ্ছে ইট স্টার্টস টু রাইজ আফটার 12 আওয়ার, তখন রাইজ করা শুরু করবে, এবং ইট পিকস এট অ্যারাউন্ড 10 to 14 days and falls after 3 weeks। তো এটা ছিল এলডিএইচ। জি ভাইয়া। এন্ড মায়োগ্লোবিন, ফোরটা বলি মায়োগ্লোবিন। মায়োগ্লোবিনটা হচ্ছে অনেক তাড়াতাড়ি রাইজ করবে, দ্যাট ইজ ইট, মানে ট্রোপোনিন আই মতোই। মানে আমি অনেক জায়গায় পাইছি যে এটা ট্রোপোনিন আই থেকে আর্লিও রাইজ করতে পারে। তো এটা মোটামুটি 2 to 4 hours মধ্যে রাইজ করবে, and it peaks at around 12 hours and again falls to base within 2 to 3 days। তো এটা ছিল মায়োগ্লোবিনের ক্ষেত্রে। এখন এএসটিটা না বলি, এএসটিটা হচ্ছে নন স্পেসিফিক। তো এই চারটা লিখলেই হবে, টাইম জি অফ ভাইয়া। অরিজিন, টাইম অফ পিকিং, এন্ড টাইম অফ ফলিং। ভাইয়া তারপর হচ্ছে আমাদের একটা জিনিস জিজ্ঞেস করে এখানে যখন আমরা বলি কার্ডিয়াক এনজাইম এন্ড প্রোটিনের, তখন ভাই জিজ্ঞেস করে যে হচ্ছে why troponin I and troponin T is the best indicator for myocardial infarction? আচ্ছা, এটা বেস্ট indicator for myocardial infarction because troponin I and troponin C is cardio specific, number 1, and it rises promptly, and it remains within blood for considerable period of time। মানে হচ্ছে একটু লেট হইলেও আমরা এটা ডিটেক্ট করতে পারি, এবং it helps in definite diagnosis, and it only rises for cardiac pathologies like myocardial infarction। তো it is cardio specific, that's why এটা হচ্ছে cause। জি ভাইয়া বুঝতে পেরেছি। হ্যাঁ তাহলে হচ্ছে আমরা এনজাইমের টপিকটাও শেষ করেছি ভাই, এখন আমরা হচ্ছে তাহলে থার্ড টপিকে চলে যাই। হ্যাঁ, আচ্ছা আপু, জিজ্ঞেস করো। জি ভাইয়া তারপর হচ্ছে যে ভাই হোয়াট ইজ লিপিড প্রোফাইল, মানে লিপিড প্রোফাইল থেকে কিছু আচ্ছা, বলেন। লিপিড প্রোফাইল। লিপিড প্রোফাইল আমি বলতেছি, লিপিড প্রোফাইলের মধ্যে 4টা কম্পোনেন্ট আমরা কমনলি মেজার করি। আমি নর্মাল লেভেলটাও বলতেছি এবং প্যাথোলজিক্যাল লেভেলটাও বলতেছি। 4টা, যেটা হচ্ছে টিএজি,
সিরাম Yeah. কোলেস্টেরল, এসডিএল কোলেস্টেরল এন্ড এলডিএল কোলেস্টেরল। এখন টিএজি নর্মাল ভ্যালু বলি। টিএজি নর্মাল ভ্যালুটা হচ্ছে 60 to 150 মিলিগ্রাম পার ডেসিলিটার। এবং কোলেস্টেরলের নর্মাল ভ্যালুটা বলি, কোলেস্টেরল নর্মাল ভ্যালুটা হচ্ছে 150 to 220 মিলিগ্রাম পার ডেসিলিটার। এলডিএল কোলেস্টেরলের নর্মাল ভ্যালুটা বলি, এর ভ্যালুটা হচ্ছে লেস দ্যান 130 মিলিগ্রাম পার ডেসিলিটার। এন্ড এসডিএল কোলেস্টেরলের নর্মাল ভ্যালুটা হচ্ছে মোর দ্যান 40 to 50। কোথায় 40 পাইছি, কোথায় 50 পাইছি, তো 40 লিখলে ভালো হবে। মোর দ্যান 40 মিলিগ্রাম পার ডেসিলিটার, তো এটা ছিল নর্মাল কনসেন্ট্রেশন। এখন বর্ডার লাইন আছে এবং হাই আছে। যদি হচ্ছে টিএজি ক্ষেত্রে বলি, টিএজি ইফ ইট ইজ মোর দ্যান 150 এন্ড লেস দ্যান 200, তখন বলবো আমরা বর্ডার লাইন হাই। এবং মোর দ্যান 200 মিলিগ্রাম পার ডেসিলিটারটা হচ্ছে রিস্ক, মানে এটা ডেঞ্জার। তখন কোলেস্ট্রলে আসি, কোলেস্ট্রলের মধ্যে 200 to 250 হচ্ছে বর্ডার লাইন হাই, এন্ড 250 বিয়ন্ডটা হচ্ছে যে এটা রিস্কি, খুবই রিস্কি। এলডিএল মধ্যে বলি, এলডিএল কোলেস্ট্রল মধ্যে বলি, এলডিএল কোলেস্ট্রল মধ্যে হচ্ছে নর্মালটা হচ্ছে লেস দেন 130, বর্ডার লাইন হাইটা হচ্ছে 130 to 160, এন্ড যদি 160 থেকে বেশি হয় তখন আমরা প্যাথোলজিক্যালি হাই বলি। এন্ড ফোর্থটা হচ্ছে যে এসডিএল কোলেস্ট্রল, এসডিএল কোলেস্ট্রলটা হচ্ছে নর্মালটা হবে মোর দ্যান 40 মিলিগ্রাম পার ডেসিলিটার। যদি এটা 30 to 40 হচ্ছে বর্ডার লাইন, এবং 30 থেকে কম আসলে এটা খারাপ। তো এটা ছিল লিপিড প্রোফাইল। এন্ড একটা ডিসলিপিডিমিয়া নামে টার্ম আছে। ডিসলিপিডিমিয়া ক্যান বি ডিফাইন অ্যাজ any any clinical condition in which there is abnormal level of any of the component of lipid profile, তখন বলবো আমরা ডিসলিপিডিমিয়া। ডিসলিপিডিমিয়া কিছু ভাগগুলো আছে কনজেনিটাল অ্যাকোয়ার্ড করে। তবে হচ্ছে যদি কোলেস্ট্রল বাড়ে তখন বলবো আমরা হাইপার কোলেস্টেরোলিমিয়া, যদি টিএজিটা বাড়ে তখন বলবো আমরা হাইপার ট্রাইগ্লিসেরিডেমিয়া। তো এটা ছিল ডিসলিপিডিমিয়া। এখন একটু কথা বলি টাইপস অফ লাইপোপ্রোটিন গুলা জিজ্ঞাসা করা হইতে পারে। দেয়ার আর 4 বেসিক টাইপস অফ লাইপোপ্রোটিন, দে আর কাইলোমাইক্রন, ভিএলডিএল, এলডিএল এন্ড এসডিএল। কাইলোমাইক্রনটা কি জিনিস একটু বলি। কাইলোমাইক্রনটা হচ্ছে বেসিক্যালি যে কাইলোমাইক্রন হেল্পস ইন ট্রান্সপোর্টেশন অফ লিপিডস আফটার ইটিং, মানে আমরা যে খাই ফুড ফ্যাটি ডায়েটটা, ওটা ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব যখন হবে তখন হচ্ছে কাইলোমাইক্রোনে হিসাবে এটা হচ্ছে ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হবে এবং লিমফ্যাটিক্স এর মাধ্যমে ট্রান্সপোর্ট হবে লিভারে। তো এটা ছিল কাইলোমাইক্রন। কাইলোমাইক্রনের মেইন কাজটা হচ্ছে যে ইট হেল্পস ইন ট্রান্সপোর্টেশন অফ লিপিড আফটার অ্যাবজর্পশন। তো এটা ছিল কাইলোমাইক্রন। তখন কাইলোমাইক্রনটা হচ্ছে এটা যাবে হচ্ছে লিভারে, লিভার যে আবার রিসিনথেসিস হবে। রিসিনথেসিস মধ্যে যখন কিছু কোলেস্ট্রল, কিছু টিএজি, কিছু ফসফোলিপিড গুলা অ্যাকুমুলেট হবে এন্ড কিছু প্রোটিন গুলা অ্যাকুমুলেট হবে, এটা ফর্ম করবে ভিএলডিএল। ভিএলডিএল প্লাজমাতে আসবে এন্ড ইট ইজ ক্লিভড বাই লাইপোপ্রোটিন লাইপেজ টু ফর্ম। তারপর আবার একটু একটু ছোট হবে এন্ড ছোট হয়ে এর টিএজি কন্টেন্টটা কমবে, তো এটা ফর্ম করবে এলডিএল। এন্ড এলডিএলটা হচ্ছে আবার হচ্ছে সরি, এটা ফর্ম করবে আইডিএল, ইন্টারমিডিয়েট ডেন্সিটি লাইপোপ্রোটিন। তারপর আবার আইডিএলটা হচ্ছে লিভারে যাবে এন্ড লিভারে যায় আবার ক্লিভ হয়ে টিএজিটা রিমুভ হবে and এটা আরো ছোট হবে, তখন ফর্ম করবে এটা এলডিএল। এন্ড শেষে সব এলডিএল এর মেইন কাজটা হচ্ছে ইট হেল্পস ইন ট্রান্সপোর্টেশন অফ কোলেস্টেরল ফ্রম লিভার টু blood, মানে peripheral organs like blood vessels specially. So LDL is responsible for transportation of cholesterol from liver to other peripheral organs, like যেখানে যেখানে দরকার আছে, যেমন টেস্টিসে দরকার আছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের দরকার আছে, কিডনিতে দরকার আছে। যেমন কিডনি ভাইটামিন ডি প্রডিউস করে, তো তার জন্য কোলেস্ট্রল লাগে। অ্যাড্রিনাল কর্টেক্স এর জন্য ইম্পর্টেন্ট আছে, যে মিনারেলকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড গুলা, সেক্স কর্টিকয়েড গুলা প্রডিউস করে, এবং টেস্টিসের জন্য ইম্পর্টেন্ট আছে টেস্টোস্টেরন। এবং সাথে সাথে হচ্ছে এটা ব্লাড ভেসেলেও ডিপোজিশন করে, ফর্মিং অ্যাথেরোস্ক্লেরোসিস। এন্ড এসডিএল এর কাজটা হচ্ছে ঠিক উল্টা। It is involved in transportation of cholesterol from peripheral organs to liver for metabolism and excretion, especially from blood vessels. মানে এসডিএল টা হচ্ছে আথেরোস্ক্লেরোটিক প্লাগ, যেখানে কোলেস্ট্রল আছে সেখান থেকে এসডিএল টা হচ্ছে যে
কোলেস্ট্রলকে ট্রান্সপোর্ট করে লিভার দিকে নিয়ে যাবে এবং লিভার মেটাবলিজম এবং এক্সক্রিশন থ্রু বাইল করবে। তো এটা ছিল এসডিএল। এই জন্য এসডিএল কোলেস্ট্রলটা হচ্ছে ভালো কোলেস্ট্রল, এন্ড ইট হেল্পস ইন ডিক্রিজিং risk of atherosclerosis by transportation of cholesterol from blood vessel or peripheral organs to liver and helps in excretion. এই এই- এই জন্য এসডিএল কে বলা হয় গুড কোলেস্ট্রল। তবে চারটা কোলেস্ট্রল ইম্পর্টেন্ট আছে ফ্যাটের মেটাবলিজমের জন্য, এন্ড এলিভেটেড লেভেল অফ এলডিএল কোলেস্ট্রল ইজ ব্যাড। এটা ছিল লিপিড প্রোফাইলের রিলেটেড কোয়েশ্চেন গুলা। হ্যাঁ, এটার মাধ্যমে তাহলে হচ্ছে আমরা লিপিড প্রোফাইলও শেষ করে ফেললাম। তাহলে হচ্ছে আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই, সেটাতে হচ্ছে ভাইয়া স্টুল এক্সামিনেশন। সেখানে একটা শর্ট নোট ছিল, হোয়াট ইজ অকাল্ট ব্লাড টেস্ট। আচ্ছা ভাই শর্ট নোট আমরা কি লিখবো, কিভাবে শুরু করবো আচ্ছা, যদি একটু। আমরা যদি হচ্ছে ব্লাড দেখতে পারি, তখন আমরা ম্যালিনা আর হেমাটোচেজিয়া হিসাবে আমরা ব্লাড পাইতে পারি। হেমাটোচেজিয়া মানে হচ্ছে অ্যাপিয়ারেন্স অফ ফ্রেশ ব্লাড ইন স্টুল, যেটা হচ্ছে লোয়ার যে ব্লিডিং, স্পেশালি রেক্টাল ব্লিডিং এর ক্ষেত্রে আর অ্যানাল ব্লিডিং এর ক্ষেত্রে, ফর এক্সাম্পল হেমোরয়েডস অর অ্যানাল ফিসার্স। এন্ড আরেকটা টার্ম আছে ম্যালিনা। ম্যালিনা মানে হচ্ছে প্যাসেজ অফ ব্ল্যাক ট্যারি অল্টার্ড ব্লাড কন্টেনিং স্টুল, যেটা হচ্ছে আপার জিআই ব্লিডিং এর ক্ষেত্রে হতে পারে, যেমন হচ্ছে যে ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ গুলা। তো এই দুইটা ক্ষেত্রে আমরা ব্লাডটা স্টুলের মধ্যে দেখতে পারি, কিন্তু কখনো কখনো কি হয় যে, যেমন ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ ক্ষেত্রে আর গ্যাস্ট্রিক কার্সিনোমার ক্ষেত্রে হচ্ছে ইনভিজিবল ব্লাড লস থাকবে স্টুল মধ্যে, মানে হচ্ছে ব্লাড স্টুলে থাকবে কিন্তু এটা অত সিগনিফিকেন্ট না যে আমরা নেকেড আইজে দেখতে পারবো। তবে এই ব্লাড লস, এই আরবিসি লসটাই হচ্ছে অন লং টার্ম ক্রনিক্যালি হচ্ছে অ্যানিমিয়া প্রডিউস করতে পারে। তো ওটাকে ডিটেক্ট করা, ডিজিজ ডায়াগনোসিস এর জন্য ডিটেক্ট করা অনেক ইম্পর্টেন্ট। তো ওটার জন্য আমরা অকল ব্লাড টেস্ট করি। অকল ব্লাড টেস্টটা কিভাবে করা হয়, যে যদি স্টুলে হচ্ছে ইনভিজিবল আরবিসি থাকে, মানে যেটা নেকেড আই দিয়ে দেখতে পারি না আমরা, তো হিমোগ্লোবিন ভাঙে আয়রন আসবে। তো আয়রনকে আমরা ডিটেক্ট করতে পারি বাই হচ্ছে এনজাইম, একটা কেমিক্যাল আছে অর্থোটোলিডিন আর বেনজিডিন। অর্থোটোলিডিনটা হচ্ছে মোর স্পেসিফিক। তো এটা যদি আমরা অ্যাড করি ইন আয়রন কন্টেনিং স্টুল, তখন হচ্ছে যে ব্লু কালার, প্রুশন ব্লু কালার দিবে। তো এটা হচ্ছে অকাল্ট ব্লাড টেস্ট, মানে ইট ইজ অকাল্ট মানে হচ্ছে হিডেন, এন্ড ব্লাড টেস্ট মানে হচ্ছে মানে ব্লাডকে ডিটেক্ট করার জন্য। তো হিডেন ব্লাডকে ডিটেক্ট করার জন্য যা টেস্ট করা হয় তাকে বলবো আমরা অকাল্ট ব্লাড টেস্ট। ফর দিস অর্থোটোলিডিন reagent is added to stool. If it turns blue, then it is occult blood test positive, that is there is presence of RBC in stool. তবে এটা ফলস পজিটিভও হতে পারে। ফলস পজিটিভ কখন, যে যখন আমরা আয়রন ট্যাবলেট খাচ্ছি তখন হতে পারে, আর যখন আমরা আয়রন রিচ ফুড খাচ্ছি লাইক গ্রিন বানানা, মিট আর গ্রাম, যে বুট বলা হয়, বুট, ভাইয়া তখন এটা হতে পারে ফলস পজিটিভ। তো আমরা এই ফলস পজিটিভ রেজাল্টটাকে প্রিভেন্ট করার জন্য পেশেন্টকে বলবো যে আপনার কালকে অকাল ব্লাড টেস্ট হবে, মানে আপনার কিছুদিন পরে অকাল ব্লাড টেস্ট হবে, 2-3 দিন, ধরো যে 2-3 দিন পরে অকাল ব্লাড টেস্ট হবে, আপনি কোনো আয়রন জাতীয় জিনিস থাকার খাবারগুলা খাবেন না, আয়রন কন্টেনিং ফুড গুলা খাবেন না, এটা বলতে হবে। আমরা টেস্টটা পাইতে পারি, এবং এটা পজিটিভ আসলে আমরা ডায়াগনোজ করতে পারি যে হ্যাঁ, উই ক্যান সাসপেক্ট ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ আর গ্যাস্ট্রিক কার্সিনোমা। তখন এন্ডোস্কোপি করে, আপার জিআই এন্ডোস্কোপি করে আমরা শিওর হতে পারি এবং আমরা টাইমলি ডায়াগনোসিস করতে পারি। তো এটা ছিল অকাল্ট ব্লাড টেস্ট। জি ভাইয়া। ভাইয়া তাহলে হচ্ছে আমরা লাস্ট টপিকে চলে এসেছি। এখন হচ্ছে তাহলে আমরা লাস্ট টপিক শুরু করি ভাইয়া। আচ্ছা, সেটা হচ্ছে ভাইয়া প্রেগন্যান্সি টেস্ট এন্ড ইনফার্টিলিটি। এটার প্রথম কোশ্চেনই হচ্ছে ভাইয়া, হোয়াট ইজ প্রেগন্যান্সি টেস্ট? হোয়াট ইজ প্রেগনেন্সি টেস্ট? আগে একটু প্রিন্সিপালটা বলি। প্রেগনেন্সিতে হচ্ছে একটা বিটা এসিজি নামের হরমোনটা সিক্রেট হয় বাই প্ল্যাসেন্টা। ইনিশিয়াল 3 মান্থে হচ্ছে কর্পাস লিউটিয়াম অফ প্রেগনেন্সি সিক্রেট করবে, তারপর হচ্ছে প্ল্যাসেন্টা সিক্রেট করবে। তো বিটা এসিজি যদি এই তখন আহ, এইটা যদি আমরা ডিটেক্ট করতে পারি, তখন আমরা বলতে পারবো যে ইয়েস, ওমেন ইজ প্রেগনেন্ট। তো এটা আমরা কিসে ডিটেক্ট করব? এটা আমরা ইউরিনে ডিটেক্ট করব। তো কিভাবে ডিটেক্ট করব? যে ইউরিন স্যাম্পল নিব আগে ওই সাসপেক্টেড ওমেনের, তারপর হচ্ছে যে
আমরা অ্যান্টি এসসিজি মানে অ্যান্টিবডি অগেনস্ট এসসিজিটা হচ্ছে ওই ইউরিন স্যাম্পলে দিব। আর যদি অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হবে তখন অ্যাগ্লুটিনেশন হবে। আর যদি অ্যাগ্লুটিনেশনটা হবে তখন আমরা বলতে পারবো যে প্রেজেন্স অফ এসসিজি ইন ইউরিন আছে। তো তখন আমরা বলবো যে প্রেগনেন্সি টেস্ট ইজ পজিটিভ এন্ড ইয়েস ওমেন ইজ প্রেগনেন্ট। এখন এটার কিছু ইন্ডিকেশন গুলো আছে, ইন্ডিকেশন অফ, যেটা পরবর্তীতে কোশ্চেনিও জিজ্ঞাসা করা আছে মনে হয়, হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ Indication of pregnancy test. প্রেগনেন্সি টেস্ট। তো এর ইন্ডিকেশনটা বলি একটু। জি ভাই। ইন্ডিকেশনটা হচ্ছে ইন্ডিকেশনটা হচ্ছে যে ফর আর্লি ডিটেকশন অফ প্রেগনেন্সি, টু ডিটেক্ট ওয়েদার ফিটাস ইজ ডেড অর অ্যালাইভ। নাম্বার 3 হচ্ছে ফর সুডোসাইসিস, মানে যদি ফলস প্রেগনেন্সি আর সুডোসাইসিস মতো মনে হচ্ছে তখন আমরা করব। এন্ড তারপরটা হচ্ছে মেডিকেল লিগ্যাল পারপাস, মানে হচ্ছে অনেক ক্ষেত্রে আছে যে বাচ্চাটা কার ওর বাচ্চা আছে কিনা এটার জন্য মেডিকেল লিগ্যাল পারপাসের জন্য করা হয়। এন্ড ফিফথটা হচ্ছে যে এটা জেস্টেশনাল ট্রোপোপ্লাস্টিক ডিজিজ গুলা, যেমন হচ্ছে জেস্টেশনাল ট্রোপোপ্লাস্টিক ডিজিজ গুলা হচ্ছে ফর এক্সাম্পল হাইডাটিটি ফ্রম মোল, ইনভেসিভ মোল, কোরিও কার্সিনোমা, এটার ক্ষেত্রে ডিটেক্ট করা হয়, এটার জন্য ডিটেকশনের জন্য করা হয়। এটা ছিল ইন্ডিকেশন অফ প্রেগনেন্সি টেস্ট। জি ভাইয়া, তাহলে এই কোয়েশনের মাধ্যমে আমরা হচ্ছে আজকের মতো টপিক শেষ করলাম ভাইয়া। আর একটা অ্যাসিড বেস ব্যালেন্সটা, জি ওটা কি ভাইয়া ওটা, বলবো? হ্যাঁ, জি ভাইয়া ওটা একটু শর্ট করে হ্যাঁ, বলে দেন, আমাদের হচ্ছে আচ্ছা, জিজ্ঞেস করে। হ্যাঁ, অ্যাসিড বেস এর ব্যালেন্স কোশ্চেনটাও দেখছি আমি। আগে একটু ডিসক্রাইব করি ভালো করে, মানে আপনাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করা হতে পারে যে হোয়াট ইজ অ্যাসিড বেস ব্যালেন্স, অর হোয়াট আর অ্যাসিড বেস ডিসঅর্ডারস, অর হোয়াট ইজ রেসপিরেটরি অ্যাসিডোসিস, অর হোয়াট ইজ রেসপিরেটরি জি অ্যালকালোসিস, অর হোয়াট ইজ মেটাবলিক অ্যাসিডোসিস, মানে অন্যভাবে আসতে পারে। তো আমি সমস্ত ভাবে সম্পূর্ণ করে বলে দিচ্ছি, তো আপনারা লিখে দিবেন। অ্যাসিড বেস ডিসঅর্ডারটা হচ্ছে যে যখন আমাদের বডিতে একটা নির্দিষ্ট পিএইচ আছে 7.35 টু 7.45, যেটা হোমিওস্ট্যাটিক কন্ডিশন মেনটেন করার জন্য লাগে। যদি এটা অল্টারেশন হয় আইদার লেস দেন 7.35, তো তখন আমরা অ্যাসিডোসিস বলি, অর ইফ মোর দেন 7.45 তখন আমরা অ্যালকালোসিস বলি। তো এই কন্ডিশন গুলো আসতে পারে অ্যাসিডোসিস এন্ড অ্যালকালোসিস। যখন এই অ্যাসিডোসিস এন্ড অ্যালকালোসিস হবে তখনই বলবো আমরা যে অ্যাসিড বেস ইমব্যালেন্সটা হয়েছে। এখন টাইপসটা একটু বলি। টাইপসটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে মেটাবলিক। মেটাবলিক মধ্যে মেটাবলিক অ্যাসিডোসিস এন্ড মেটাবলিক অ্যালকালোসিস আছে, এবং রেসপিরেটরির মধ্যে আছে রেসপিরেটরি অ্যাসিডোসিস এন্ড রেসপিরেটরি অ্যালকালোসিস আছে। এখন একটা তার আগে এই টাইপস গুলা একটু ডিটেইলে ডিসকাস করার আগে একটু এবিজি কথা বলি। এবিজি মানে হচ্ছে অ্যাসিড ব্লাড গ্যাস অ্যানালাইসিস, সরি, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস, এবিজি। তো এটা ছিল আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। একটু কথা বলি। এখানে আমরা স্পেশাল একটা ইনস্ট্রুমেন্ট আছে। আমরা আগে হেপারিনাইজ ব্লাড নিব একটা সিরিঞ্জে, এবং এটাকে অ্যাসিড ব্লাড গ্যাস অ্যানালাইজারে পাস করব, এবং আমরা কিছু প্যারামিটার গুলা মেজার করব। মেন প্যারামিটার গুলা হচ্ছে নাম্বার 1 পিএইচ, নাম্বার 2টা হচ্ছে প্লাজমা বাইকার্বনেট কনসেন্ট্রেশন, নাম্বার 3টা হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, এন্ড নাম্বার 4টা হচ্ছে অ্যানায়ন গ্যাপ। এই চারটা আমরা অ্যাসেস করি অ্যাসিড ব্লাড গ্যাস অ্যানালাইসিসে। তো পিএইচ এর নরমাল ভ্যালুটা আমি বললাম 7.35 টু 7.45 মিলিমোল পার লিটার। এখন প্লাজমা বাইকার্বনেটের নরমাল ভ্যালু বলি। প্লাজমা বাইকার্বনেটের নরমাল ভ্যালুটা হচ্ছে যে 21 টু 26 মিলিমোল পার লিটার। এখন তারপরে আসি যে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডের নরমাল ভ্যালুটা হচ্ছে 35 টু 45 মিলিমিটার অফ মার্কারি। অ্যান্ড প্লাজমা মানে অ্যানায়ন গ্যাপের ভ্যালু নরমাল ভ্যালুটা হচ্ছে 15 মিলিমোল পার লিটার। কোথায় কোথায় দেখছি যে 10 টু 18 ও লেখা আছে, তবে 15 মিলিমোল পার লিটারটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তো এই তিনটা, এই চারটা প্যারামিটারকে মেজার করে আমরা হচ্ছে অ্যাসিড বেস অ্যাসিড বেস ডিসঅর্ডার ডিসব্যালেন্স বল। আর অ্যাসিড বেস ডিসঅর্ডারকে আমরা ক্লাসিফাই করতে পারি। তো নাম্বার 1 আসি মেটাবলিক মধ্যে। মেটাবলিক অ্যাসিডোসিস যেটা হচ্ছে সবচেয়ে কমন। মেটাবলিক এখন আগে হেন্ডারসন হেজেলবার্গ ইকুয়েশন নামের একটা ইকুয়েশন আছে, যার যেটা হচ্ছে পিএইচ ইকুয়ালস পিকেএ প্লাস লগ বেস বাই অ্যাসিড। বেসের ক্ষেত্রে আমরা বাইকার্বনেট কনসেন্ট্রেশন ইউজ করি, অ্যাসিডের ক্ষেত্রে আমরা পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডটা ইউজ করি। তো পিএইচ ইকুয়ালস পিকেএ লগ বেস বাই অ্যাসিড। এখন
যেহেতু লগ বেস বা অ্যাসিড আছে, নিউমিনেটরটা হচ্ছে বেস, দ্যাট ইজ বাইকার্বনেট কনসেন্ট্রেশন, এন্ড ডিনোমিনেটরটা হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড। এখন যদি নিউমিনেটর বাড়বে, দ্যাট ইজ বাইকার্বনেটটা বাড়বে, তখন পিএইচটা বাড়বে, এন্ড যদি ডিনোমিনেটরটা কমবে, তখন পিএইচটা বাড়বে, আর যখন ডিনোমিনেটরটা কমবে তখন পিএইচ বাড়বে। মানে হচ্ছে সিম্পল কথা যে বাইকার্বনেটটা বাড়লে পিএইচ বাড়বে, বাইকার্বনেটটা কমলে পিএইচ কমবে, এবং কার্বন ডাইঅক্সাইডটা বাড়লে পিএইচ কমবে, এন্ড কার্বন ডাইঅক্সাইডটা কমলে পিএইচ বাড়বে। তো আমি শুধু ওই রেশিওটাকে কনসিডার করছি হেন্ডারসন হেজেলব্যাক ইকুয়েশন থেকে, যে পিএইচ ইকুয়ালস পি কে লগ বেস বাই অ্যাসিড, বাকিগুলোকে বাদ দেই, কারণ হচ্ছে যে পি কে তো কনস্ট্যান্ট থাকে, কিন্তু লগ বেস বাই অ্যাসিড তা ভ্যারিয়েবল। তো উপরে নিউমারেটর হিসাবে বেস আছে, এন্ড ডিনোমিনেটর হিসাবে হচ্ছে অ্যাসিড আছে। এসির মধ্যে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, এন্ড বেসের মধ্যে হচ্ছে বাইকার্বনেট। তো এখন মেটাবলিক অ্যাসিডোসিস দিকে আসি। মেটাবলিক অ্যাসিডোসিসে কি হবে, যে বাইকার্বনেট, any condition in which there is decrease in bicarbonate, তখন বলবো আমরা মেটাবলিক অ্যাসিডোসিস। এখন মেটাবলিক অ্যাসিডোসিস কিসে কিসে হয়? তো ডায়াবেটিক কেটো অ্যাসিডোসিসের হইতে পারে, ডায়াবেটিক ল্যাকটিক অ্যাসিডোসিস হইতে পারে, অ্যাসপিরিন অর স্যালিসিলিক পয়জনিং এর জন্য হতে পারে, এবং ভমিটিং এর জন্য হতে পারে। তো এটা ছিল মেটাবলিক অ্যাসিডোসিস। এটাকে কম্পেনসেট করার জন্য, যেহেতু মেটাবলিক অ্যাসিডোসিসে বাইকার্বনেটটা কমে গেছে, তার জন্য হচ্ছে যে পিসিও2 কেও কমতে হবে, এন্ড ওইটা কমার জন্য হাইপার ভেন্টিলেশন হবে। কম্পেনসেটরি মেটাবলিক অ্যাসিডোসিসকে কম্পেনসেট করার জন্য একটা হাইপার ভেন্টিলেশন হবে টু ডিক্রিজ পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড। তো আমরা কুসমাস ব্রিদিং পাবো এটার ক্ষেত্রে, মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে। তো এটা ছিল মেটাবলিক অ্যাসিডোসিস। এখন আসি মেটাবলিক আলকালোসিস। মেটাবলিক আলকালোসিস ইজ দ্য কন্ডিশন ইন হুইচ প্লাজমা বাইকার্বনেট লেভেল রাইজেস। তো এর কজ গুলো আছে, যেমন কনস সিনড্রোম আছে, কুসিং সিনড্রোম আছে, কর্টিকোস্টেরয়েড থেরাপি আছে, এবং ভমিটিংটা আছে, এন্ড গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন আছে। তো এখানে হচ্ছে যেহেতু বাইকার্বনেটটা বাড়তেছে, তো ওই পিএইচ পিএইচ ইকুয়ালস পি কে লগ বেস বাই অ্যাসিড লগ বাইকার্বনেট বাই পিসিও2। তো বাইকার্বনেট নিউমারেটরটা বাড়তেছে, তো ওইটা ওই কনস্ট্যান্ট রেশিও যেটা 20:1, ওইটা মেনটেন করার জন্য পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড কেও বাড়তে হবে। তো এটা বাড়ার জন্য হচ্ছে হাইপো ভেন্টিলেশন হবে, মানে কার্বন ডাইঅক্সাইডটা প্রিজার্ভ হবে। তো এটা আমি মেটাবলিকটা শেষ করলাম। এখন রেসপিরেটরি অ্যাসিস, রেসপিরেটরিতে আসি। বলে দেন। হ্যাঁ, ওকে। রেসপিরেটরি অ্যাসিডোসিস মানে হচ্ছে when there is increase in partial pressure of carbon dioxide। তো আমরা আবার ওই রেশিওতে আসি লগ বাইকার্বনেট বাই CO2। যখন CO2 টা বাড়বে, তো এটার কম্পেনসেট করার জন্য বাইকার্বনেটটাও বাড়তে হবে, তখন রেসপিরেটরি অ্যাসিডোসিসের জন্য রেনাল কম্পেনসেশনটা আসবে, মানে ইনক্রিজ ডিক্রিজ এক্সক্রিশন অফ বাইকার্বনেটটা হবে, এন্ড ইনক্রিজ এক্সক্রিশন অফ অর্গানিক অ্যাসিডটা হবে। এখন মেটাবলিক অ্যাসিডোসিস, সরি, রেসপিরেটরি অ্যাসিডোসিস কজ গুলা বলি। এনি রেসপিরেটরি অ্যাবনর্মালিটিস লাইক সিওপিডি হতে পারে, অর নিউমোনিয়া হতে পারে, অর রেসপিরেটরি মাসল প্যারালাইসিস গুলা হতে পারে, তার ক্ষেত্রে রেসপিরেটরি অ্যাসিডোসিস হবে। এবং লাস্টে হচ্ছে রেসপিরেটরি অ্যালকালোসিস। রেসপিরেটরি অ্যালকালোসিসের ক্ষেত্রে হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ CO2 টা কমবে। এটা এনি কজের জন্য হতে পারে, যেমন হচ্ছে হাইপার ভেন্টিলেশন, সাইকোজেনিক হাইপার ভেন্টিলেশন জন্য হতে পারে, হিস্টেরিয়ার জন্য হতে পারে, হাই অ্যালটিটিউড জন্য হতে পারে, হাইপোক্সিয়ার জন্য হতে পারে। তো হাইপার ভেন্টিলেশন মানে একটা পেশেন্ট জোর জোর করে শ্বাস নিচ্ছে, মানে হচ্ছে ও বেশি বেশি করে কার্বন ডাইঅক্সাইডকে ফেলে দিতেছে, এবং বেশি বেশি করে কার্বন ডাইঅক্সাইডকে ফেলে দিতে মানে হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডটা কমতেছে, মানে হচ্ছে জি যে ভাইয়া। রেসপিরেটরি অ্যালকালোসিস হচ্ছে, মানে ওই রেশিওটা বাড়ে যাচ্ছে, তো রেসপিরেটরি অ্যালকালোসিস হচ্ছে। তো এটা কম্পেনসেট করার জন্য রেনাল সিস্টেম অ্যাকশনে আসবে, এন্ড রেনাল সিস্টেম হচ্ছে ইনক্রিজ এক্সক্রিশন অফ বাইকার্বনেটটা করবে। এর কজটা আমি বলে দিলাম, হাইপারভেন্টিলেশন লাইক সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন, হিস্টেরিয়া, এংজাইটি, তারপর হাই অল্টিটিউড, এগুলা আছে। তো এগুলা ছিল অ্যাসিড বেস ডিসঅর্ডার। জি ভাইয়া, তাহলে ভাইয়া মনে হয় না আমাদের আর কোনো টপিক বাদ রইলো, আমরা প্রায় সবকিছুই শেষ করতে পেরেছি ইনশাল্লাহ, তাই না জি ভাইয়া? আপু। হ্যাঁ হ্যাঁ আপু, মোটামুটি ভাই, শেষ করছি। জি ভাইয়া, এর মাধ্যমে ভাইয়া তাহলে হচ্ছে আপনার সেশনও শেষ হলো। মানে ভাই, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আপনি সেই সুদূর নেপাল বসে আমাদের জন্য এত কষ্ট করে সেশন গুলো নিয়েছেন। ভাইয়া, থার্ড প্রফে প্যাথোলজি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, সেখানে প্যাথোলজির মতো একটা সাবজেক্টে আপনি রিটেন গুলো আমাদের গুছিয়ে দিয়েছেন। রিটেনের সাথে সাথে কিছু কিছু কোশ্চেন বলেছেন যেগুলো আমাদের ভাইবার জন্য অনেক গুরুত্বপূর্ণ।
যেটার জন্য ভাইয়া আমি সহ আমাদের মতো হাজার হাজার থার্ড প্রফ যারা দিব সামনে, ইনশাল্লাহ সবাই অনেক উপকৃত হব এবং আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো ভাইয়া। আমরা শুধু আমরা না ভাইয়া, আমাদের হচ্ছে জুনিয়র যারা দেখবে তারা হচ্ছে অনেক বেশি উপকৃত হবে ভাইয়া। তার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আপনি তোমাকেও যদি কিছু, অনেক অনেক থ্যাংক ইউ আপু। ভাইয়া আমাদের তো পরীক্ষা সামনে, আমাদের জন্য যদি কিছু টিপস বা যদি কিছু উপদেশ থাকে, যদি কিছু শেয়ার করতেন ছোট করে। আচ্ছা, টিপসের জন্য আমি ওইটাই বলবো যে রেগুলারলি পড়াশোনা করতে থাকো। মেডিকেল সায়েন্সে একটাই জিনিস যে রেগুলারলি পড়াশোনা করতে থাকতে হয়, মানে কোনো পজ দিতে হয় না, বেশিও পড়া লাগে না এবং কম তো পড়তেই হয় না। তো মোটামুটি একটা রেগুলারিটি মেনটেন করলে হয়। তো এখন ধরা গেছে যে তোমাদের থার্ড প্রফটা হচ্ছে জানুয়ারি 22 দিকে হবে, মানে জি মোটামুটি ভাইয়া। একটা ডেট আর কি, যেভাবে আমি নোটিস পাইলাম আর কি। তো ধরো যে এটা হচ্ছে নভেম্বর, মানে হচ্ছে নভেম্বর, আজকে হচ্ছে ডেটটা নভেম্বর 16। জি ভাই তো 16। ধরো যে মোটামুটি তোমাদের হাতে আরো 2 মাস আছে। নভেম্বর 16 থেকে ডিসেম্বর 16 এক মাস, আর ডিসেম্বর 16 থেকে জানুয়ারি 16 এক মাস। আর এক্সট্রা ডেজ তো আছেই, মানে ভাইয়া। আহ, আহ, 6 দিন 7 দিন মতো। তো মোটামুটি ধরো যে তোমাদের হাতে 2 মাস এবং 1 উইক আছে। তো 2 মাসের ক্ষেত্রে তোমরা হচ্ছে কমফোর্টেবলি, খুবই কমফোর্টেবলি তোমরা প্যাথোলজি, মানে শুধু প্যাথোলজি না, তোমরা প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং হচ্ছে ফার্মাকোলজি, তিনটা সাবজেক্টটাই কভার দিতে পারবা। আমার মনে হয় যে প্যাথোলজি হচ্ছে সবচেয়ে সহজ এই দুইটা থেকে। কারণ হচ্ছে যে এটা বুঝতে, বেশি জিনিসগুলা বুঝতে হয় এবং কম মুখস্থ করতে হয় এবং এটা মনেও থাকে। এন্ড জি ফার্মাকোলজিটা হচ্ছে সবচেয়ে কঠিন, কারণ হচ্ছে যে এখানে বেশি মুখস্থ এবং মনে রাখতে হয়। তো প্যাথোলজি এর জন্য হচ্ছে তোমরা মোটামুটি একটা টাইম দাও আর কি। তোমরা হচ্ছে রেগুলারলি একটা টাইম দাও। এন্ড হচ্ছে এন্ড প্যাথোলজি কিন্তু এই তিনটা সাবজেক্ট মধ্যে প্যাথোলজিটা হচ্ছে পরবর্তীর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে হচ্ছে যখন তুমি মেডিসিনে ক্যারিয়ার করবা, অর তুমি সার্জারিতে, অর যা কোনো ক্লিনিক্যাল সাইডে তুমি ক্যারিয়ার করলে প্যাথোলজিটা কখনোই বাদ দেওয়া যাবেই না। প্যাথোলজিটা হচ্ছে মাস্ট, বেসিক মাদার অফ ক্লিনিক্যাল নলেজ, প্যাথোলজি। তো প্যাথোলজিটা পরবর্তীর জন্য এই তিনটা সাবজেক্ট মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, কিন্তু প্রফের জন্য হচ্ছে একটা সহজ সাবজেক্ট আহ অন্য এই মাইক্রোবায়োলজি এন্ড ফার্মাকোলজি থেকে। তো তোমরা মোটামুটি একটা কনসেপ্ট নিয়ে পড়ো। যেহেতু হাতে সময় আছে, তো আগে রিটেন পরীক্ষা হবে, তো রিটেন পরীক্ষার জন্য তোমরা কোশ্চেন ব্যাংক দেখে দেখে প্রিপেয়ার করো। তো আমি মোটামুটি সব কোশ্চেন, পাস কোশ্চেন গুলা, মানে অলমোস্ট সবই জি হচ্ছে ভাইয়া। আমি ডিসকাস করে দিলাম। যদি তোমরা রিটেন পরীক্ষাটা প্রিপেয়ার করতে চাও, তো আমার এই সেশনটাও দেখতে পারো। আমি 12টা ক্লাস নিছি টোটাল, এটা সবগুলা ইউটিউবে সেভ আছে প্লেলিস্ট হিসাবে। তো আপনারা হচ্ছে দেখতে পারবেন এই ভিডিওগুলা এবং আপনাদের জন্য লাভ হবে। আমি হচ্ছে খুবই প্রিসাইজলি অ্যান্সার গুলা বলছি এবং রিটেন পরীক্ষার জন্য তো অবশ্যই লাভ হবে। এবং আমি ভাইবা টিপস গুলাও দিচ্ছি। তো এইটার থেকে ইম্পর্টেন্ট কথাটা হয়েছে যে আপনারা রেগুলারলি পড়বেন, এবং যেহেতু সময় আছে, আপনারা হচ্ছে মানে রবিন্স প্যাথোলজিকে একটু রেফারেন্স রেখে পড়বেন, এবং গাইড তো আছেই, গাইডও পড়তে হবে। পরীক্ষার সময় হচ্ছে গাইডটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে অনেক, তো গাইডকে তো বাদ দেওয়া যাবেই না, তো গাইডও পড়বেন। এন্ড হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্টলি যে জিনিসগুলা রিলেট করে পড়বেন। জিনিসগুলা কোরিলেট করলে পড়লে হচ্ছে বেশিক্ষণের জন্য মনে থাকে এবং হচ্ছে যে এটা মনে রাখার জন্য সহজ হয়। এন্ড এটা এটা হচ্ছে একটা লজিক্যাল অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন। তো এটাই আমার সাজেশন। তবে শুধু একটা আমি কথা বলতে চাই যে রেগুলারলি পড়াশোনা করেন। মাঝখানে কোনো দিনটা, আজকে থেকে কোনো দিনটা পর, মানে প্রফের রাগ পর্যন্ত কোনো দিনটা ফাঁক না যায়, কোনো দিনটা বাদ না যায়, কোনো দিনটা না পড়ে না যায়। আমি এটা আশা করি। রেগুলারলি পড়েন। শীত শীত মাসও আসতেছে, তো শীত মাসেও একটু হেলথের খেয়াল রাখে পড়বেন। এবং হচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে রেগুলারিটিটা মেনটেন করবেন। তো এটাই আমি বলতে চাচ্ছি আপু। জি ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আশা করি আমার সাথে যারা যারা ছিলেন এতক্ষণ তারা ভাইয়ার এই সেশনটি দেখে কিছু হলেও সুবিধা হয়েছে আপনার। মানে ক্লিনিক্যাল প্যাথোলজিতে আমাদের যেগুলো জিজ্ঞেস করে ভাইবাতে বা রিটেনে যেসব কোশ্চেন আসবে, সেগুলো হচ্ছে আমরা আজকে ভাইয়ার কাছ থেকে প্রিসাইজলি জানতে পেরেছি। সেই সাথে ভাইয়ার আরো 11টি ক্লাস করিয়েছেন ভাইয়া, আর সবগুলো ক্লাস এক্সিস মেডিকেল স্কুলের ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট হিসেবে আছে প্যাথোলজি, তো আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আর আমরা সব আবারও হচ্ছে ভাইয়াকে অনেক 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 থ্যাঙ্কস জানাতে চাই। ভাইয়া আমাদের জন্য
এত দূর থেকে, সুদূর নেপাল থেকে আমাদের জন্য এই সেশনটি নিয়েছেন, তার জন্য আমরা সবাই চিরকৃতজ্ঞ থাকবো ভাইয়ার উপর। ভাইয়া আর কিছু বলবেন? আর তো আপু, আমি সম্পূর্ণ প্রফ মানে প্রফ যারা যারা প্রফ অ্যাটেন্ড করতেছেন ওনাদের জন্য আমি অল দ্য বেস্ট দিতে চাই, আমার শুভকামনা থাকলো। এবং আহ, আহ, আমি দোয়া করি যে উম, তোমরা ভালো করে প্রফ দিবা এবং যে পরবর্তী লাইফে সাকসেসফুল হবা। এটাই আমি বলতে যাচ্ছি জি আপু ভাইয়া, লাস্টে। দোয়া করবেন। ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তাহলে আসসালামু সুপ্রিয় আলাইকুম। দর্শক, এখানেই আমরা শেষ করতে চাচ্ছি আজকের সেশন। আশা করি ভালো হবে। তাও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ভাই আনসার দেওয়ার চেষ্টা করবে। তো এই বলেই আচ্ছা আপু, আজকের সেশনটি এখানেই শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম সালাম আপু, আল্লাহ হাফিজ, খুদা হাফিজ।